ওকে, তাহলে আসে নাই না, ওটা একটু অন করে দেন। হ্যাঁ ঠিক আছে। ওকে, আজকে তাহলে আমরা সিএসএস শুরু করব। হ্যাঁ, যে আমাদের যে এইচটিএমএল এর যে ট্যাগগুলো দেখা হয়েছে, ওই ট্যাগগুলো হলে আমাদের কি হবে, এইচটিএমএল দিয়ে আমরা যে কোনো রকমের ইনফরমেশন দিতে পারবো, শুধুমাত্র অডিও ভিডিও এগুলো ছাড়া। কারণ অডিও ভিডিওগুলো এখন আমরা দেয়া দেখি নাই। তো অডিও ভিডিওর জন্য দুইটা ট্যাগ আছে শুধু, ঠিক আছে, একটা অডিও ট্যাগ আর একটা হচ্ছে কি ভিডিও ট্যাগ। তো এগুলো খুবই ইজি, আমরা এগুলো দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। তো সাধারণত খুব বেশি অডিও ভিডিও ওয়েবসাইটে দেওয়া হয় না, তাই না, কমই হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বাকি যে ইনফরমেশন গুলো ছিল, যেমন হচ্ছে ইমেজ দেয়া, যে কোনো রকমের হচ্ছে কি টেক্সট দেয়া, এগুলো আমরা সবই পারি এখন। যে যেভাবে আমাদের প্রয়োজন ওইভাবে আমরা কি করতে পারি, দিতে পারি না। যে আমার যদি বড় করে দরকার H1, যদি ছোট করে দরকার H2, এরকম করে আমরা অনেকগুলো ট্যাগ দেখেছি। প্যারাগ্রাফ করলে পি ট্যাগ, মানে এইচটিএমএল এর যে ট্যাগগুলো দেখানো হয়েছে আপনাদেরকে, এইগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন, মানে যে কোনো রকমের ইনফরমেশন দিতে পারবেন। এখন ইনফরমেশন দেওয়ার কাজগুলো যদি আমরা শেষ করে ফেলি, তাহলে ওই ইনফরমেশন গুলোকে আমরা কি করব, এখন ডিজাইন করব, সুন্দর করে সাজাবো। তার জন্য কি প্রয়োজন, সিএসএস। তো সিএসএসটাই আমরা আজকে দেখবো। দেখেন, একটু খেয়াল করেন, আমরা যে যে কাজ করতেছি অফ করে দিয়ে আমি কাজ করার সময় দিব। হ্যাঁ, একটু দেখেন, আমরা আজকে আপনাদের এই যেখানে হচ্ছে ক্লাসগুলো হচ্ছিল পলিটেকনিক 2017 ওয়েব 3, এর ভিতরে এসে এসে আজকে আমাদের কত নম্বর ক্লাস, ডে 5। আচ্ছা, ডে 5 এ এসে দেখেন আমাদের আজকে সিএসএস যে আমরা ইউজ করব, সিএসএস কে আমরা তিন ভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এইচটিএমএল ফাইলের সঙ্গে কি করতে পারি, সিএসএস কে তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। যখন আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব, তখন আপনাকে যেটা করতে হবে, যেমন হচ্ছে আমরা এইচটিএমএল বলে একটা ফাইল ক্রিয়েট করে নিই, ঠিক একইভাবে সিএসএস ডট সিএসএস দিয়ে আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে এক্সটার্নাল সিএসএস এর জন্য। তো সেগুলো আমরা দেখবো। এখন দেখেন, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি, একটা এইচটিএমএল ফাইল নেওয়া। নিউ থেকে চলে গেলাম টেক্সট ডকুমেন্টে, এখানে এসে দিয়ে দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট কি হবে, এইচটিএমএল হবে না। তাহলে দেখেন আমাদের একটা এইচটিএমএল ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটাতে কোড লিখবো আমরা কোথায়, নোটপ্যাড প্লাস প্লাসে। এই যে দেখেন, আমি নোটপ্যাড প্লাস প্লাসে এটাকে রান করে নিলাম। আর ওইটা রান করবো আউটপুট দেখার জন্য কোথায়, ব্রাউজারে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে চলে গেলাম কোথায়, ক্রোমে। তো ওইখানে রান হোক, আর আমরা এখানে এসে কোড লিখে ফেলি। যে আমাদের কোডগুলো লিখতে হয় এইচটিএমএল এর জন্য, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, তাই না। তারপরে কি থাকে, হেড শুরু, আবার হেড শেষ। তারপর কি থাকে, বডি শুরু, বডি শেষ, ঠিক আছে। তো এখন হেডের ভিতরে আমরা কি কি দিতে পারি, টাইটেল দিতে পারি। ইন্টারনাল সিএসএস আমি ফার্স্ট দিন বলেছিলাম যে ইন্টারনাল সিএসএসটা আমরা কোথায় ইউজ করতে পারি, হেডের ভিতরে ইউজ করতে পারি, তাই না। সিএসএস কে যে তিন ভাবে ইউজ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। তো ইন্টারনাল সিএসএস যেটা, সেটা আমরা হেডের মধ্যে ইউজ করব। হ্যাঁ, আজকে সেটা দেখবো। দেখেন, তো এখানে আজকে আমি টাইটেল দিলাম। শুধুমাত্র এতদিন আমরা কি দেখেছি, হেডের ভিতরে টাইটেল দেয়া দেখেছি, তাই না। ওয়েব 03 ডে, এরকম, তাই তো। আচ্ছা, এবার দেখেন বডিতে এসে আমরা মনে করেন যে কিছু ইনফরমেশন নিতে চাচ্ছি, যেমন H1 দিয়ে আমরা কি করতে পারি, হেডিং দিতে পারি, পারি না। H1 দিয়ে যদি আমরা একটা হেডিং দেই, আর হেডিংটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে চাই, সেটা আমরা সরাসরি ইনলাইন সিএসএস ইউজ করেও সাজাতে পারবো, ডিজাইন করতে পারবো, আবার ইন্টারনাল করেও অথবা এক্সটার্নাল করেও। তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হলো এক্সটার্নাল সিএসএসটাকে ইউজ করব। বাট আমাদের জানা থাকতে হবে ইনলাইনটা কিভাবে ইউজ করে, আবার ইন্টারনালটা কিভাবে ইউজ করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজে আমাদের কি হবে, ইনলাইন অথবা ইন্টারনালটা ইউজ করার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এই দুটাও জানবো, এবং ফাইনালি আমরা যেটা করব, এক্সটার্নাল সিএসএসটাই ইউজ করব আমাদের ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। তো একটু খেয়াল করেন, দেখেন মনে করেন যে আমি হচ্ছে H1 একটা ট্যাগ শুরু করতেছি, H1 ট্যাগটাকে কি করব, শেষ করব। শুরু এবং শেষের মাঝখানে আমি মনে করেন এরকম কিছু লিখলাম, ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, তাই তো।
এবার একটু খেয়াল করেন আউটপুটে আমাদের কি আসবে, তাহলে একটা টাইটেল বারে টাইটেল চলে আসবে, আর হচ্ছে বডির মধ্যে কি আসবে, একটা h1 ট্যাগ আসবে, মানে যেটার কাজ হচ্ছে কি হেডিং আকারে দেখানো, বড় করে দেখানো। একটু খেয়াল করেন দেখেন আসে কিনা, চলে আসছে। তো এইটাকে এবার আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে h1 আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কি করব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। আর টেক্সটের কালারটা আমাদের এখন কি আছে, ডিফল্ট ভাবে ব্ল্যাক আছে। তো এটাকে আমরা চেঞ্জ করে যদি হোয়াইট করতে চাই তাহলে করতে পারবো না, পারবো। তো সেগুলো করব দেখেন হচ্ছে আমরা সিএসএস দিয়ে। তো সিএসএস এর তিন রকমের ইউজ আছে, তার মধ্যে হচ্ছে একটা কি ইনলাইন। তো ইনলাইনটাকে যদি আমরা ইউজ করতে চাই, দেখেন যখন আপনি কোনো সিএসএস মানে ইনলাইন কোনো ট্যাগের ভিতরে সরাসরি লিখবেন, ঠিক আছে, কোনো ট্যাগের ভিতরে সরাসরি আপনি কি করবেন, সিএসএস কে ইউজ করবেন, সেটাকে বলা হবে কি ইনলাইন সিএসএস। আর যখন কোনো ট্যাগের ভিতরে না, হেডের ভিতরে ইউজ করবেন, সেটাকে বলা হবে কি ইন্টারনাল সিএসএস। আর যখন আপনি বাইরে টোটালি আলাদা একটা সিএসএস ফাইল করে নেবেন, ওখানে এই এইচটিএমএল ফাইলটার জন্য সিএসএস গুলোকে ইউজ করবেন, তখন সেটাকে বলা হবে কি এক্সটার্নাল সিএসএস। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট চাচ্ছি কি করতে, ইনলাইন একটা সিএসএস ইউজ করতে। কি করব, ইনলাইন সিএসএস ইউজ করব। তো ইনলাইন সিএসএস ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা ট্যাগের কিছু অ্যাট্রিবিউট দেখে আসছি না, অ্যাট্রিবিউট, হ্যাঁ মনে আছে অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, ফার্স্ট ট্যাগের ভিতরে, তাই না? তো এখন দেখেন মানে শুরু ট্যাগের ভিতরে। তো সেক্ষেত্রে আমাদের h1 এখানে শুরু এখানে শেষ, তাহলে শুরু ট্যাগের ভিতরে যদি আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, কোথায় করব, শুরু ট্যাগের ভিতরে। আচ্ছা, ইনলাইন সিএসএস ইউজ করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে কি স্টাইল, বুঝতে পারছেন? যদি আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে চাই, আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে কি স্টাইল। তো এখন একটু খেয়াল করেন দেখেন, আমি এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি। অ্যাট্রিবিউট মানেই তো এরকম কিছু একটা, তাই না? অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল, তারপর কি থাকে, কোটেশন থাকে। তো আমি এখানে দেখেন h1 ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যেটার নাম হচ্ছে কি স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে মানে যে এখন এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় আমরা কি করতে পারবো, সিএসএস কে ইউজ করতে পারবো। তো সিএসএস হচ্ছে যেমন এইচটিএমএল কি কিছু ট্যাগ আর অ্যাট্রিবিউটের সমষ্টি, তাই না? কিছু ট্যাগ নিয়ে কাজ করে। তো এইচটিএমএল ট্যাগ ছাড়া আর কোনো কথা আছে এইচটিএমএল এর? তো শুধু ট্যাগ নিয়ে এইচটিএমএল কাজ করতেছে। ঠিক একই ভাবে সিএসএস যেটা করে, সিএসএস করে হচ্ছে প্রপার্টি আর ভ্যালু নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? সিএসএস কি করে, প্রপার্টি আর ভ্যালু নিয়ে কাজ করে। তো প্রপার্টি আর ভ্যালুর মাঝখানে আপনাকে যেটা করতে হবে, একটা ক্লোন দিতে হবে। বাম পাশে থাকবে হচ্ছে প্রপার্টি, আর ওই প্রপার্টির ভ্যালুটা থাকবে কোথায়, এই ক্লোনের ডান পাশে, বুঝতে পারছেন? তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ড, এই h1 এর যে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কি করতে পারবো, কালার এর একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিতে পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি একটা সিএসএস এর প্রপার্টি। প্রপার্টিটা থাকবে কোথায়, ক্লোনের আগে, আর ভ্যালুটা থাকবে কোথায়, ক্লোনের পরে। তো এখন যদি আমি ওই প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করি, তাহলে এখানে এইভাবে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এটা হচ্ছে কি সিএসএস এর একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এই কালারের মধ্যে আমরা কি দিতে পারবো বলেন দেখি, এখন কালারের নাম লিখে দিতে পারবো না, যে আমি কি কালার চাচ্ছি, আসলে ব্যাকগ্রাউন্ডে কি কালার চাচ্ছি সেটা আমি এখন বলে দিতে পারবো কিনা বলেন, বলা যাবে না। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু কি কি হতে পারে বলেন দেখি, কালারের নাম যেমন হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হতে পারে, রেডও হতে পারে, তো অনেক কিছুই হতে পারে। তো এখন তো আর ব্যাকগ্রাউন্ড কালারের নাম আমরা এখানে দিতে পারি না যে হচ্ছে 50px 60px এরকম দিতে পারি, ওগুলো হাইট উইথ এগুলোর জন্য লাগবে px। বাট কালারের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা কি করব, একটা কালারের নামই লিখে দেব, আপনি যে কালার চাচ্ছেন। এখন তো এখন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে আমরা কি করতে পারবো, এই যে h1 ট্যাগটার ব্যাকগ্রাউন্ডে কি করতে পারবো, একটা কালার নিয়ে আসতে পারবো। তো এখন খেয়াল করেন দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করে এখানে যদি ভ্যালুটা বলে দিতে চাই, যেমন ভ্যালুটা কি বলা যায়, ধরেন আমি গ্রিন বলে দিলাম, এরকম কিছু। এখন আউটপুটে খেয়াল করেন যে আপনার এই এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসতেছে, দেখেছেন? আমরা যে h1 ট্যাগটা নিয়েছি না, ওইটার ব্যাকগ্রাউন্ডে কি আসছে, একটা কালার চলে আসছে। তো এই কালারটা কেন আসলো, কারণ আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি সিএসএস এ ইউজ করলাম। আপনারা আরো দেখেছেন এর আগে বিজি কালার প্রপার্টি বলে কিছু একটা ছিল, তাই না? বিজি কালার প্রপার্টি ছিল না, একটা প্রপার্টি না, তো ওটা এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট ছিল বিজি কালার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
ওইটার মাধ্যমেও ব্যাকগ্রাউন্ডে কালার সেট করে দিতে পারতাম, কিন্তু ওইটা দিয়ে কি করতে পারতাম, শুধু ব্যাকগ্রাউন্ড কালারই দিতে পারতাম। কিন্তু এবার একটু খেয়াল করেন যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করছি, এটার মাধ্যমে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে আমরা কি করতে পারি, আবার টেক্সটের কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। তো সেক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে গেছে না, একটা প্রপার্টি শেষ হয়ে গেছে। মনে করেন যে আরো প্রপার্টি আপনি ইউজ করবেন, একটা সিএসএস এর জন্য বা একটা ট্যাগের জন্য আমরা অনেক প্রপার্টি ইউজ করতে পারি। তো একটার পর আরেকটা যখন আপনি ইউজ করবেন, আপনাকে যেটা করতে হবে, একটা শেষ হয়েছে যেখানে, সেখানে একটা সেমিকোলন দিতে হবে, দিয়ে আবার পরেরটা কি করতে হবে, শুরু করতে হবে। তো এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আমাদের শেষ হয়েছে কোথায়, এখানে না, এখানে এসে আমি কি করব, একটা সেমিকোলন দিয়ে নিব, দেওয়ার পরে স্পেস দিয়ে মনে করেন যে আরেকটা প্রপার্টি এখন লিখবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তো আমরা আরো কিছু করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার পেয়েছে, বাট টেক্সটের কালারটা চাইলে তো আমি চেঞ্জ করতে পারি না? টেক্সটের কালারটা এখানে কি আছে, ব্ল্যাক আছে, তো আমি চাইলে এটাকে কি করব, হোয়াইট করে দিব। তো সেক্ষেত্রে দেখেন, যখন আপনি টেক্সটের কালার চেঞ্জ করবেন, তখন সিএসএস এর একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে কালার, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কি, কালার। তো প্রপার্টি এবং ভ্যালুর মাঝখানে কি থাকবে, একটা ক্লোন থাকবে। তো এখন আমি এখানে লিখলাম কালার, তারপর কি দিব, ক্লোন, তারপর কি দিব, ডান পাশে তার ভ্যালুটা বলে দিব। কালারের ভ্যালু আমি এখন যা দিই তাই, হোয়াইট, এরকম কিছু দিলাম। দেখেন, তো এবার যদি আমি আউটপুটে রান করি, দেখেন আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, গিয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে গেল, আবার টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন একটু খেয়াল করেন, দেখেন যে আমরা এখানে যে হচ্ছে টেক্সটের কালারটি দিলাম, সেই টেক্সটের কালারটি আর ব্যাকগ্রাউন্ড কালারটি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি পুরো লাইনটা জুড়ে আসছে, কেন, পুরো ডিসপ্লে জুড়ে আসছে h1 ট্যাগের কারণে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি কোথায়, h1 এর মধ্যে, আর আমরা জানি যে হচ্ছে h1 কি করে, পুরো ডিসপ্লে সে দখল করে রাখে, তাই না? তো এখন দেখেন h1 আমাদের তাই করেছে, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো এরিয়া জুড়ে আসছে, তাই না? তো এইটার উইডথটা চাইলে আমরা আবার কমাই দিতে পারি। এটা দেখেন উপর থেকে নিচের থেকে একটু প্যাডিং দিয়ে চাপাই নিতে পারি। তো প্যাডিং কি, মার্জিন কি, বা উপর থেকে এটাকে মার্জিন দিয়ে নিচে নামাই নিতে পারি। প্যাডিং, মার্জিন এগুলো আজকেই দেখবো আমরা একটু পরে। একটু খেয়াল করেন, দেখেন এইটা আমরা যে ইউজ করলাম, এখানে যে সিএসএস টা ইউজ করলাম, এটাকে আমরা কোনটা বলবো, তিন ভাবে যে ইউজ করা যায় সিএসএস কে, তার মধ্যে এটা কি, ইন্টারনাল, এক্সটার্নাল নাকি ইনলাইন? এটা কোনটা, মানে এই যে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে করলাম, ইনলাইন। ইনলাইন কেন বলবো, যখন কোন ট্যাগের ভিতরে আমরা সরাসরি সিএসএস কে অ্যাপ্লাই করব বা সিএসএস এর কোডগুলো লিখব, তখনই সেটাকে বলা হবে কি, ইনলাইন সিএসএস, ঠিক আছে? তো এখন আমরা দেখেন h1 এর ভিতরে সরাসরি সিএসএস এর প্রপার্টিগুলো লিখে দিছি না, হ্যাঁ, সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু সরাসরি কোথায় লিখে দিয়েছি, h1 এর ভিতরে, যার কারণে এটা হচ্ছে কি, একটা ইনলাইন সিএসএস ইউজ করা হয়েছে আমাদের। এখন খেয়াল করেন যে আমি যদি ইনলাইন সিএসএস ইউজ না করি, ধরেন এখানে নিলাম হচ্ছে কি h2 বলে একটা ট্যাগ, হ্যাঁ, h2 ট্যাগ শুরু করলাম, h2 ট্যাগটাকে আবার শেষ করলাম, এখানেও আমি কিছু লিখে দিতে চাচ্ছি, যেমন ধরেন এটাই লিখে দিলাম যে ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, ঠিক আছে? এটাকে যদি আমরা এখানে রেখে দেই, এবার একটু খেয়াল করেন, রান করলে আউটপুটে কি আসবে, h2 এর জন্য কিছু ইনফরমেশন আসবে, আসছে না, h2 এর জন্য। তো এখন এইটাকেও আমি ডিজাইন করতে চাচ্ছি যে এরকম করেই, ঠিক আছে? বাট এবার আমি আর ইনলাইন সিএসএস ইউজ করব না, এবার ইউজ করব হচ্ছে কি, ইন্টারনাল সিএসএস। তো ইনলাইন সিএসএস আমরা যখন কোনো ট্যাগের ভিতরে সরাসরি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে করি, তখন সেটাকে আমরা ইনলাইন সিএসএস বলি। বাট যখন আমরা হেড ট্যাগের ভিতরে কোনো সিএসএস কে ইউজ করব, অ্যাপ্লাই করব, তখন সেটাকে বলা হবে কি, ইন্টারনাল সিএসএস। এখন একটু খেয়াল করেন, দেখেন যে হেড ট্যাগের ভিতরে যখন আমি সিএসএস টাকে লিখব, তখন আপনাকে যেটা করতে হবে, স্টাইল বলে একটা ট্যাগ নিতে হবে। স্টাইল ট্যাগ শুরু করলাম, স্টাইল ট্যাগ শেষ করলাম, ঠিক আছে? নতুন ট্যাগ আসতেছে কিন্তু এখন, তাই না? যেমন স্টাইল ট্যাগ কি এর আগে দেখেছেন আপনারা? দেখেননি তো, না, স্টাইল ট্যাগ দেখানো হয়নি আপনাদেরকে। স্টাইল ট্যাগের কাজ কি, এর ভিতরে আমরা ইন্টারনাল সিএসএস কে ইউজ করতে পারি, বুঝতে পারছেন? স্টাইল ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি, ইন্টারনাল সিএসএস কে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন স্টাইল ট্যাগের ভিতরে এসে আমরা সিএসএস কে ইউজ করব। আমরা জানি সিএসএস কি, প্রপার্টি আর ভ্যালু, তাই না? মনে করেন যে আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে রেড, ঠিক আছে? একটু খেয়াল করেন,
আউটপুটে কি ব্যাকগ্রাউন্ড রেড আসবে কারোর জন্য? আউটপুটে কি কিছু আসবে, কিছু চেঞ্জ হবে? কেন হবে না? ব্যাকগ্রাউন্ড রেড দিলাম আমি, প্রপার্টি না, প্রপার্টি তো বলে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড তো বলে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডই তো প্রপার্টি। ইয়েস রাইট। এখন দেখেন এখানে যে আমি বলে দিয়েছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড, এটা কার জন্য দিলাম? এটা কি বলা হয়েছে যে আমি কাকেই ব্যাকগ্রাউন্ড রেড কালার দিব? সেটা তো বলি নাই। কিন্তু এর আগে একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমাদের বলার প্রয়োজন হয় নাই। কেন হয় নাই? কারণ সরাসরি তো আমরা ওই ট্যাগের ভিতরে ইউজ করছি, তাই না? যখন আমি এই h1 ট্যাগের ভিতরে মানে সরাসরি ইনলাইন সিএসএস কি ইউজ করছি, তখন তো আর বলে দেওয়ার প্রয়োজন নাই আমার, তাই না? তখন কিন্তু সরাসরি সে মনে করতেছে কি আমার ভিতরে যা কিছু বলা হচ্ছে সবকিছু এইটার জন্য, তাই না? এইটার জন্য। বাট এখন দেখেন যখন আমি ইন্টারনাল সিএসএস কে ইউজ করতেছি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড দিলেই শুধু হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ড রেডটা আমি কার জন্য দিচ্ছি সেটাও আমাকে কি করতে হবে, বলে দিতে হবে। আর এটাকেই বলা হচ্ছে সিলেক্টর, মানে আগে আমি সিলেক্ট করব যে আমি কোনটাকে দিব, ঠিক আছে? তো এখন আপনি খেয়াল করেন আপনি কাকে দিতে চাচ্ছেন, এই h2 কে দিতে চাচ্ছেন, তাহলে আগে আপনাকে ওই সিলেক্টরটাকে কি করতে হবে, ধরে নিতে হবে। যেমন h2 ধরলাম, ঠিক আছে? ধরার পরে আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তার মানে এখন দেখেন এই যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার যে রেড দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড যে রেড দিয়েছেন সেটা কার জন্য দিলেন, h2 এর জন্য দিলেন। তার মানে এখানে যত রকমের h2 আছে সবগুলোর জন্যই ব্যাকগ্রাউন্ড কালার কি চলে আসবে, রেড চলে আসবে। একটু খেয়াল করেন তাহলে আউটপুটে যায় আমরা দেখি আসে কিনা। এই যে এইটার তো ব্যাকগ্রাউন্ডে রেড চলে আসার কথা, তাই না? একটু দেখেন চলে আসছে, চলে আসছে। বাট এখানে যদি আমার এই h2 না থাকতো তাহলে কি আসতো? এখানে যদি এটা না থাকতো তাহলে কোনো আসার কোনো কথা ছিল বা প্রশ্ন ছিল যে আসবে? দেখেন আসতেছে না, কারণ কি আমরা কার জন্য দিচ্ছি সেটা তো বলি নাই, তাহলে সে কিভাবে পাবে? ঠিক আছে? তো যখন আপনি ইন্টারনাল সিএসএস ইউজ করবেন তখন আপনাকে কি করতে হবে, কার জন্য ইউজ করতেছেন আগে সেটাকে ধরতে হবে, দেন আপনাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে আর ভিতরে লিখতে হবে যে আপনি কোন কাজটা করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখন h2 কে আমি ধরলাম, আমাদের আউটপুটে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে, রেড কালার, তাই না? এখানেও আবার কি করতে পারবো, আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবো না? এখন এখানে এসে আবার কি দিব তাহলে, কালার ক্লোন দিয়ে কি দিব, কালার যা খুশি তাই, তাই তো দিয়ে দিলাম, তাহলে হোয়াইট কালার এখানেও আবার চলে আসবে, আসছে না? এখন একটু খেয়াল করেন, দেখেন এখানে আমরা h2 কে কল করেছি, ধরেন আমাদের বডির মধ্যে দুইটা h2 আছে, হ্যাঁ দুইটা h2 আছে, তো দুইটা h2 এর জন্যই কি আমি সেম স্টাইল চাচ্ছি? বলেন, এই যে এটার জন্যও যা আসছে এটার জন্যও তাই তাই আসছে, তাই না? এটাতেও যেভাবে আমাদের কি করা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার দেয়া ছিল, টেক্সটের কালার দেয়া ছিল, ঠিক একই ভাবে আমাদের এখানেও কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে আবার টেক্সটের কালার চলে আসছে। কিভাবে আসলো? কারণ এইখানে দেখেন দুইটাই কি h2, আর আমরা কাকে কল করছি, h2 কে কল করছি। মনে করেন এই রুমে দুইজন হচ্ছে, মানে রহিম নামে দুইজন আছে, করিম নামে দুইজন বা জরিনা নামে দুইজন, ঠিক আছে যাই থাক, তো দুইজন আছে, তাই তো? তো একই নামে যখন দুইজন আছে, যদি একজনকেও বাইরে থেকে কল করা হয় তাহলে দুজনেই কি শুনে দিবে না? কারণ তারা জানে না যে কাকে ডেকেছে, ঠিক আছে? তো কি হবে, যে আপনার মনে করেন বাইরে থেকে কেউ একটু উকি মেরে বললো যে হচ্ছে এখানে মানে রহিম বলে কে আছেন, তাই না? তো যদি দুইজন থাকে দুইজনই কি হবে, ঘুরে তাকাবে, শুনে দিবে। আর যদি তিনজন থাকে তিনজনই শুনে দিবে। যদি সবার নামই রহিম হয় তাহলে সবাই শুনে দিবে, হ্যাঁ আমরা আছি, তাই না? এরকম না বিষয়টা? তো এই ক্ষেত্রে তাই হয়েছে। দেখেন আমরা যখন হচ্ছে h2 কে কল করেছি তখন দেখেন এখানকার এই h2 শুনে দিয়েছে, এই h2 কি হয়েছে, শুনে দিয়েছে। তার মানে কি দুজনের মধ্যে এখন ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসছে, আবার টেক্সটের কালারটা হোয়াইট চলে আসছে। এরকম না বিষয়টা? তো এখন খেয়াল করেন যে এরকম মানে যে হচ্ছে আপনাদের সেম নামে যে ডাকা হচ্ছে, তো এগুলাকে আমরা চাচ্ছি আবার আলাদা আলাদা করে ডিজাইন করতে। কি করব আমরা, আলাদা করে ডিজাইন করব। মানে এরকম না একটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড আর হচ্ছে টেক্সটের কালার হোয়াইট দিয়েছি, আর একটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে আর টেক্সটের কালার ব্ল্যাকই রাখবো। এরকম যদি চাই তাহলে কিভাবে করা যায়, দেখেন একটু খেয়াল করেন। সেক্ষেত্রে আমরা এই h2 এই দুইটার আবার নতুন করে কি রাখতে পারি, নাম রাখতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এরকম রাখতে পারি। নতুন করে আমরা কি করব, সেম নাম আর রাখবো না, এই নতুন করে আমরা কি করব, নাম রাখতে পারি।
তো এই নাম রাখার কাজটা আমরা করব দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। হয় আইডি দিয়ে আমরা করব, না হলে ক্লাস দিয়ে করব। হ্যাঁ, ক্লাসের থেকে আইডি এটা বেশি। হ্যাঁ, প্রায়োরিটি। ক্লাসের সুবিধা কি, আইডির সুবিধা কি আমি বলতেছি একটু পরে, যে ক্লাস কেন, আইডি কেন, মানে কোনটা ইউজ করব আমরা, ঠিক আছে? তো একটু খেয়াল করেন, দেখেন যে আমরা যেটা করব এখানে, যে এই h2 এর ভিতরে মনে করেন এর একটা আমরা কি করব, নেম রেখে দিব, ঠিক আছে? তো এখানে মনে করেন যে এরকম লিখলাম, আমি আইডি লিখলাম, আইডি দিয়ে আমি কি রাখতে চাচ্ছি, এর একটা নাম রাখতে চাচ্ছি, যেটা পরে আমরা ধরে ধরে সিএসএস এ কি করব, কাজ করব। তো এখন দেখেন আইডি ইকুয়াল, মানে আইডি যেহেতু আমাদের একটা অ্যাট্রিবিউট, তো অ্যাট্রিবিউট মানেই কি, অ্যাট্রিবিউটের নাম তারপর কি ইকুয়াল, তারপর কি হবে কোটেশন, এরকম না? তো এখন দেখেন এই কোটেশনের ভিতরে নামটা মনে করেন আমরা রেখে দিতে চাচ্ছি, যে এরকম করে দিলাম h2_002 001, এরকম একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে? কি দিলাম, h2_001। তো এখন এই যে একে যে আমরা কল করেছি, h2 কে কল করেছি, তার মানে কি এটাও শুনে দিচ্ছে, এটাও শুনে দিচ্ছে, তাই তো? বাট এই যে এখন যদি আমি এইটাকে দিয়ে কল করি, আইডিটা দিয়ে কল করি, তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র এই শুনবে, এই কি কোনো শোনার অপশন আছে? নাই। তাহলে যখন আপনি আইডি কে কল করবেন, তখন দেখেন, তখন আপনাকে সরাসরি আর আইডির নামটা ধরে কল করা যাবে না। আইডির নামটাকে কল করার আগে আপনাকে যেটা করতে হবে, একটা হ্যাশ সাইন দিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে আইডির যে নামটা আপনি রেখেছেন, এই নামটা এখন এখানে দিয়ে দিতে হবে। দেখেন এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কোনটা কল হবে বলেন দেখি, এই h2 নাকি এইটা? এই যে উপরেরটা হবে, তাই না? কারণ আমরা এই আইডিটা দিয়েই কল করেছি, আর এই আইডিটা কোথায় আছে? শুধুমাত্র এই h2 এর মধ্যে আছে, অন্য কোথাও আছে? নাই। সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন আমি যদি যাই রান করি, শুধুমাত্র এইটাতে ওই কাজটুকু হবে, এটাতে হবে না, এটাতে থাকবে না, নিচেরটাতে থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ আমরা কল করেছি কাকে, এই h2_001 নামে যে আইডি আছে সেটাকে, তাই না? আইডি কিভাবে বুঝলাম? এই যে এখানে দেখেন আমরা কি দিয়ে কল করছি, হ্যাশ দিয়ে কল করছি, যার কারণে এটা হচ্ছে কি একটা আইডি। এখন একটু খেয়াল করেন, দেখেন যে এইটাকে যখন আমি কল করলাম, তখন শুধুমাত্র এইটাই শুনতেছে, আর এটা কিন্তু আর শুনতেছে না। তো এখন দেখেন এখানে এসে আবার মনে করেন যে হচ্ছে আমি একটা ক্লাস নিচ্ছি, একটু খেয়াল করেন, ক্লাস ইকুয়াল, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে h2_002। আমি দেখেন আইডি দিয়েও কি করতে পারতেছি, নেম রাখতে পারতেছি, আবার ক্লাস দিয়েও কি করতে পারতেছি, একটা নেম রেখে দিতে পারতেছি। এখন ওই নেমগুলোকে ধরেই পরবর্তীতে কি করব, কল করব। তো এখন একটু খেয়াল করেন যে আমি পরেরটার জন্য মনে করেন এই যে h2_002 এটাকে যখন আমি কল করব, এটা আইডি না ক্লাস বলেন দেখি? এটা আইডি না ক্লাস? ক্লাস না? যখন হচ্ছে ক্লাসকে কল করতেছেন, তখন আর হ্যাশ দিয়ে কল করা যাবে না, তখন যেটা করতে হবে, ডট দিয়ে কল করতে হবে। কি করতে হবে? ডট দিয়ে কল করতে হবে। তো এইটা ছিল আইডি, যার কারণে এটাকে আমরা কল করছি কি দিয়ে, হ্যাশ দিয়ে। আর যখন আপনি ক্লাসকে কল করতেছেন, তখন আর হ্যাশ দিয়ে কল করা যাবে না, তখন কি করতে হবে, ডট দিয়ে কল করতে হবে। তো এখন দেখেন এই নামে কোনো ক্লাস আছে আমাদের h2_001? এখানে নাই, h2_002 আছে, তাই তো? h2_002 আছে। তো এখন দেখেন আমি এখানে h2_002 নামে যে ক্লাসটা আছে সেটাকে কল করলাম, এবং এটাকে কল করে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্লু হবে, আর টেক্সটের কালারটা হোয়াইট হবে। তো এরকম করে বলে দিলাম, কার জন্য এটা, পরে যে নিচের যে আমাদের h2 আছে সেটার জন্য না? এখন একটু রান করেন, দেখেন কি অবস্থা হয়। আউটপুটে মনে হয় আমাদের কি আসবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার নিয়ে আসবে বলেন দেখি? কি কালার আসবে? ব্লু কালার আসবে। আর টেক্সটের কালারটা কি আসবে? হোয়াইট কালার আসবে। কারণ এরকম কিছুই তো আমরা বলে দিয়েছি এখানে, তাই না? এটাই তো বলে দিয়েছি, তো এটাই তো আসার কথা। যেমন দেখেন এই যে h2_002 মানে কি, এই যে এই h2টা নিচেরটা, এবং এখানে বলা আছে কি ব্যাকগ্রাউন্ডটা হবে কি ব্লু, আর টেক্সটের কালারটা হবে কি হোয়াইট। তো এখন একটু খেয়াল করেন, দেখেন আউটপুটে ওরকম হয়ে যাবে, দেখেছেন? যেভাবে দেওয়া আছে সেইভাবে চলে আসতেছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আর টেক্সটের কালারই যে আমরা দিতে পারবো তা না, অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু আমরা দেখবো আজকে। যেমন সিএসএস এর শুধুমাত্র প্রপার্টি আর ভ্যালু, মানে আপনার অনেক প্রপার্টি শিখতে হবে। আমরা তো এখন মাত্র কয়টা দেখলাম, কয়টা দেখেছি বলেন দেখি? কয়টা প্রপার্টি এখন পর্যন্ত দেখা হয়েছে? তিনটা? তিনটা না দুইটা?
ক্লাস আইডি ক্লাস আইডি তো ওগুলো তো আর হচ্ছে না প্রপার্টি না। হ্যাঁ হ্যাঁ তিনটা দেখেছি আমরা, প্রপার্টি দেখেছি কয়টা? তিনটা। তো একটু খেয়াল করেছেন আপনারা যে আমরা এখানে দিয়েছিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি, যেটার মাধ্যমে আমরা কালারটাকে বলে দিতে পারতেছি। আবার এখানে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়েও আবার কি দিতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি তিনটা প্রপার্টি পাবেন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর একটা শুধুমাত্র কি ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টিটা আছে এটা দিয়ে আমরা কালারও দিতে পারবো আবার ইমেজও দিতে পারবো, ঠিক আছে। আর শুধু মানে যেগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, এটা দিয়ে শুধুমাত্র কি দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডে কালারই দেওয়া যাবে, এটা দিয়ে আর ইমেজ দেওয়া যাবে না। আবার যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি, এটা দিয়ে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, ইমেজই দিতে পারবেন, এটা দিয়ে আর কালার দিতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনটার সুবিধা বেশি একটু বলেন দেখি। মানে বুঝেন নেই, কথা বুঝেন নেই, কেন বুঝেন নেই? বাংলায় তো বললাম, আর এখানে তো কোনো লজিকও বলি নাই যে এটা এভাবে যোগ করে এত হয়েছে বিয়োগ করে এত হয়েছে। আমি বললাম দেখেন যে আমরা তিনটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, আর হচ্ছে আরেকটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। তো ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সে কি করতে পারবে, কালার দিয়ে দিতে পারবে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির কাজ হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিতে পারবে। আর ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টিটা আছে সেটা চাইলে ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারবে আবার ইমেজও দিতে পারবে। তাহলে সুবিধা কোনটার বেশি, ব্যাকগ্রাউন্ডের না? তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা কি করতে পারতেছি, কালারও দিতে পারতেছি আবার ইমেজও দিতে পারতেছি, ঠিক আছে। তো এটাই বলছিলাম। এখন একটু খেয়াল করেন দেখেন, তো আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দেখেছি, আবার কি দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি, আর হচ্ছে শুধু কালার প্রপার্টি, তাই না? তিনটা প্রপার্টি আমরা দেখেছি। বাট তিনটা প্রপার্টি যথেষ্ট নয়, আপনার অনেক প্রপার্টি আছে সিএসএস এ, ঠিক আছে। তো সেগুলো আমরা মানে ডে বাই ডে দেখবো। যেমন HTML 4 দিনে শিখেছি, তো CSS এ হয়তো বা 4 দিনে হবে না, 8 দিন লাগবে, ঠিক আছে। বাট আমরা শিখবো এগুলা সবকিছুই, ঠিক আছে। সুন্দর করে ডিজাইন করার কাজটাই হবে এখন কি দিয়ে, CSS দিয়ে। আর ফাইনালি আমরা যখন হচ্ছে CSS শিখবো, আমরা সুন্দর একটা টেমপ্লেট করব, হ্যাঁ, যে প্রত্যেকের একটা পোর্টফোলিও টেমপ্লেট করা হবে, ঠিক আছে। পোর্টফোলিও টেমপ্লেট বলতে বুঝেন তো নাকি, মানে যেমন হচ্ছে সিভি করেন না আপনারা, সিভি, তা আপনার একটা ওয়েব পেজ বা একটা হচ্ছে টেমপ্লেট থাকবে যেখানে আপনার সমস্ত বায়োডাটা গুলা দেয়া থাকবে, আপনি HTML এর কেমন পারেন, CSS এর কেমন পারেন, সবকিছু ওখানে থাকবে, ঠিক আছে। তো এরকম হবে বিষয়টা, সেটা আমি দেখাবো, সমস্যা নেই। তো একটু খেয়াল করেন দেখেন যে আমরা এখানে CSS এখন পর্যন্ত দুই ভাবে ইউজ করলাম, একটা হচ্ছে কি ইনলাইন CSS আর একটা ইন্টারনাল CSS। ইনলাইন CSS কোনটা, যখন কোনো আমরা ট্যাগের ভিতরে সরাসরি CSS এর প্রপার্টি এবং ভ্যালুগুলোকে লিখতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি, তখন সেটাকে বলবো আমরা কি ইনলাইন CSS। আর যখন আমরা হচ্ছে হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করে CSS এর প্রপার্টি এবং ভ্যালুগুলোকে ইউজ করতেছি কোনো একটা ট্যাগের জন্য, কোনো একটা কিসের জন্য, আইডির জন্য, কোনো একটা ক্লাসের জন্য, তখন সেটাকে বলা হচ্ছে কি ইন্টারনাল CSS। যদি আপনারা ইন্টারনাল CSS টাকে বুঝে থাকেন তাহলে এক্সটার্নাল CSS যেটা হবে সেটা সেম। এক্সটার্নাল CSS এও আমাদের কি করতে হবে, এইভাবে আইডি, ক্লাস অথবা কোনো ট্যাগকে ধরে তার ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, উইডথ, মার্জিন, প্যাডিং এসব কিছু বলে দিতে হবে, ঠিক আছে। জাস্ট ওটা কোথায় থাকবে, এটা আমরা লিখতেছি এখানে, আর ওগুলো থাকবে হচ্ছে একটা এক্সটার্নাল ফাইলে, ঠিক আছে। বাট দেখেন এক্সটার্নাল CSS এ যাওয়ার আগে আপনাদের আমি আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা একটু বুঝাই দিই। একটু খেয়াল করেন দেখেন যে এখানে যে আপনার আইডি ইউজ করছি, এখন পর্যন্ত একটা পার্থক্য হয়তো বা আপনাদের চোখে পড়েছে, সেটা কি বলেন দেখি। আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা কি, ক্লাস থাকলে ডট, তাই তো। মানে আইডি কে আমরা কি করতেছি, হ্যাশ দিয়ে কল করতেছি, আর যখন হচ্ছে ক্লাসকে কল করতেছি তখন হচ্ছে ডট দিয়ে কল করতেছি, এতটুকুই কিন্তু এর পার্থক্য নয়। যদি শুধু মানে কল করাতে হ্যাশ আর ডট দিয়েই হইতো তাহলে তো শুধুমাত্র যে কোনো একটা ইউজ করলেই হইতো আমাদের, তাই না, হয় আইডি না হলে ক্লাস। তাহলে দুইটা কেন প্রয়োজন ছিল, কি ম্যাডাম? আস্তে আস্তে ওটা খুলে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
ক্লাস এবং আইডির পার্থক্য ছিলাম, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, দেখেন যে আমরা ক্লাস আর আইডি কে আমরা এখন যে পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হলো কি হ্যাশ দিয়ে কল করতেছি আর একটা হচ্ছে ডট দিয়ে কল করতেছি, কিন্তু এতটুকুই কিন্তু এর হচ্ছে কি পার্থক্য নয়। তো এখানে দেখেন, এখানে যেটা হচ্ছে যে আমরা যখন আইডি কে কল করতেছি সাথে সাথে মনে করেন আইডি মানুষের কয়টা হতে পারে, একটা মানুষের আইডি কয়টা হতে পারে, একটাই হতে পারে না? ঠিক একই ভাবে এখানে যে h2 এর জন্য আপনি আইডি দিয়েছেন মানে এখানে একটাই দিতে পারবেন, এখানে দুইটা আইডি দেয়া যাবে না। বাট একটা মানুষের নাম দুইটা তিনটা চারটা পাঁচটা কত হতে পারে, তাই না? তো ক্লাসের ক্ষেত্রে তাই, ক্লাসের ক্ষেত্রে আপনি এখানে কয়টা দিয়েছেন, h2002, আবার চাইলে আরো একটা রাখতে পারেন, আরো একটা রাখতে পারেন, অনেকগুলো রাখতে পারেন, ঠিক আছে? বাট আইডির ক্ষেত্রে সবসময় কি করতে হবে, আপনাকে একটাই ভ্যালু সেট করে দিতে হবে, এখানে দুইটা তিনটা ভ্যালু সেট করে দেওয়ার কোনো অপশন নাই। যেমন দেখেন, একটু খেয়াল করেন আউটপুটে এখন পর্যন্ত আমাদের মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, তাই না? তো একটু খেয়াল করেন, দেখেন এখানে এসে যদি আমি আইডি আরেকটা নাম দিয়ে দিই এরকম h2, এখানে দিলাম হচ্ছে 01, এখানে দিয়েছি কি 001 আর এখানে দিলাম কি 01, তাই না? এখন যদি আমি যাই রান করি, দেখেন আউটপুটে কিন্তু আর পাবে না, দেখেছেন? পাচ্ছে, কারণ কি এখানে আইডির মধ্যে আমরা কয়টা নাম দিয়ে দিলাম, দুইটা, কিন্তু আইডি তো দুইটা দেয়া যাবে না, আইডি কি সবসময় একটাই রাখতে হবে। যখন আমি এখানে দুইটা দিলাম তখন কিন্তু এই যে এটাও কাজ করতেছে না, আবার এটাকে নিয়ে কল করেও যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার হোয়াইট দিই তখনও কাজ করবে না, কারণ কি আইডিতে সবসময় আমার কি করতে হবে, একটাই রাখতে হবে। বাট ক্লাসের ক্ষেত্রে দেখেন, ক্লাসের ক্ষেত্রে আমরা একটা না চাইলে দুইটা তিনটা যত খুশি রাখতে পারি। যদি এখানে এসে এরকম করে দিই h202, তাহলে এখানে দেখেন আমাদের দুইটা নাম হয়েছে না, একটা কি h2002 আর একটা কি h202। তাহলে এবার একটু খেয়াল করেন, দেখেন আউটপুটে এই যে h2 এর জন্য কোনো সমস্যাই হবে না, দেখেন h2 যেভাবে ছিল সেভাবেই আছে না, ওরকমই আছে, তো কোনো চেঞ্জ হয়েছে এখানে হয় নাই। বাট যখন আমরা এইটার মধ্যে দুইটা নাম দিয়েছিলাম, দুইটা ভ্যালু সেট করে দিয়েছিলাম, তখন কিন্তু একটাও আর কাজ করতেছিল না। বাট যখন আপনি ক্লাসে দিয়েছেন, দেখেন ক্লাসে এই যে এখানে একটা, এখানে আবার নতুন করে আরেকটা দিয়েছেন, কোনো সমস্যা হয়েছে? হয়নি। আবার এইখানে দেখেন যে কোনো একটাকে ধরে আপনি কল করতে পারেন, মনে করেন যে একটা মানুষের দুইটা নাম, এখন ডাবল নামে কে কে আছেন এখানে, কি নাম বলেন? মামুন, শুধু মামুন, তাহলে ডাবল নাম কিভাবে হলো, মানে পুরোটা বলেন। মামুন, মামুনুর রশিদ। তো এখন আপনাকে যদি এরকম কেউ বলে যে হচ্ছে রশিদ, তাহলে আপনি শুনবেন না? শুনবেন। আবার যদি মামুন বলে তাহলে আপনি শুনবেন না? শুনবেন। তো এখন বিষয় হচ্ছে এখানে খেয়াল করেন, দেখেন এই যে এখানেও আমরা কি করেছি, দুইটা নাম দিয়েছি। তো এখানে h2002 আছে আর একটা কি h202 আছে, তাই তো? তো এখন যে কোনো একটা নাম ধরে আমরা কল করলেই কি হবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করেন, দেখেন আমরা h2002 দিয়ে কল করেছি, বাট আমি যদি h202 দিয়ে কল করি তবুও কোনো চেঞ্জ হবে না আউটপুটে। দেখেন কিছু চেঞ্জ হয়েছে? হয়নি। তার মানে কি আমরা যে কোনো একটাকে দিয়ে এখন কল করে কি করতে পারবো, কাজটা বলে দিতে পারবো। তো এখন আপনারা বলতে পারেন তাহলে দুইটা নাম ইউজ করার সুবিধা কোথায়, কেন এটার প্রয়োজন কি, তাই না? এরকম মানে মনে তো আসতেই পারে, প্রশ্ন আসতেই পারে যে আমরা দুইটা নাম কেন ইউজ করব, একটা ইউজ করেই তো একটার ভিতরে সমস্ত যে সিএসএস এর প্রপার্টি আছে, ভ্যালু আছে, সবগুলো বলে দিতে পারি, তাই না? এখন দুইটা কেন ইউজ করবেন, অনেক সময় আপনারা দেখেন যে অনেক ওয়েবসাইটে মনে করেন যে হচ্ছে আপনি ডান দিকের যে স্ক্রল বারটা আছে ওটাকে স্ক্রল করতেছেন, নিচে নামতেছেন, উপরে মেনু বারটা একটু নিচের দিকে ছিল, বাট মানে একটা নির্দিষ্ট কি বলে যে পিএক্স নিচে নামার পর স্ক্রল বারটা নির্দিষ্ট একটা পিএক্স নিচে নামার পরে কি হয়ে যাচ্ছে, উপরে ফিক্সড হয়ে যাচ্ছে না? তার মানে ওইটাতে কি হচ্ছে, বলা আছে যে যদি আমার রাইট সাইডের যে স্ক্রল বারটা আছে এটা এত পিএক্স নিচে নামে, ওখানে নতুন করে একটা ক্লাস গিয়ে কি হবে, অ্যাড হবে, আর ওই ক্লাসে বলে দেওয়া আছে যে টপ বারে ওই মেনু বারটাকে ফিক্সড হতে হবে। তো এখন যদি আপনি ওই যে নতুন করে যে ক্লাস অ্যাড করতেছেন ওখানে যদি আইডি অ্যাড করতেন নতুন করে, তাহলে কি হইতো, আইডি অ্যাড করলে তো মানে দুইটা আইডি হয়ে গেলে তো কাজ করবে না, একটাও কাজ করবে না। বাট দুইটা তিনটা চারটা পাঁচটা যত রকমের ক্লাসই অ্যাড হোক না কেন, প্রত্যেকটারই কি হবে, কাজ সে করে দিতে পারবে, তাই না? তো এখন ওই সব ক্ষেত্রে আপনাকে কি লাগবে, এই ক্লাস ইউজ করার প্রয়োজন হবে, এবং এই ক্লাস ইউজ করে আপনি সুবিধাটা পাবেন, ঠিক আছে? আবার খেয়াল করেন যে হচ্ছে মানে যখন আপনি জাভা স্ক্রিপ্ট করবেন তখন
জাভাস্ক্রিপ্টে কোনো এলিমেন্টের কোনো ট্যাগের কোনো ভ্যালুকে ধরতে গেলে ওখানে একটা মেথড আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আইডি দিয়ে ধরতে হয়। আবার তখন আবার ক্লাস দিয়ে আমরা কি করতে পারবো না, ওখানে ধরতে পারবো না। তার মানে কি আইডিরও প্রয়োজন আছে আমাদের, আবার ক্লাসেরও প্রয়োজন আছে। তবে তুলনামূলকভাবে আইডির থেকে সুবিধাটা কার বেশি? ক্লাসেরই বেশি, ঠিক আছে। আর পার্থক্যটা এখন মনে হয় যে আপনারা বুঝে গেলেন যে এই জায়গাটায় এর পার্থক্য, ঠিক আছে। ওকে, তো এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, h1 h2 h2 এগুলোর মধ্যে আমরা কি করলাম, একটার মধ্যে ইনলাইন করলাম আর দুইটাকে ইন্টারনালে করলাম। এখন যদি আমি এক্সটার্নাল একটা সিএসএস ফাইল ইউজ করতে চাই তাহলে কি করা যাবে না? হ্যাঁ, মানে আমাদের ইনলাইনও শেষ, আবার ইন্টারনাল সিএসএসও শেষ। এখন আমরা কি ইউজ করব, একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করব। সেটা করার আগে আপনারা এতটুকু কাজ একটু 10 মিনিটে করে ফেলেন, মানে 10 মিনিট সময় আপনাদের। এখন যেটা করব আমরা সেটা হলো যে আমরা মানে ইনলাইন সিএসএস দেখলাম, আবার কি দেখলাম, ইন্টারনাল সিএসএসও দেখলাম, আবার ক্লাস দেখলাম, আইডি দেখলাম, ক্লাস দিয়ে কল করা দেখলাম, আইডি দিয়ে কল করা দেখলাম, আবার হচ্ছে সরাসরি ট্যাগের নাম ধরেও কল করা দেখলাম, তাই না? সরাসরি ট্যাগের নাম বলতে কি, সবার প্রথমে আমরা কি করছিলাম, h2 কে ধরে কল করছিলাম, মানে সরাসরি ট্যাগের নাম ধরে। যখন ট্যাগের নাম ধরে কল করতেছি তখন ডটও দিতে হবে না, হ্যাশও দিতে হবে না, অন্য কিছুই দিতে হবে না, শুধুমাত্র ট্যাগের নামটাকে ধরে আমরা কি করব, কল করব। বাট যখন হচ্ছে আপনি কোনো আইডি কে কল করবেন তখন আপনাকে কি করতে হবে, হ্যাশ দিয়ে তারপর আইডি নামটাকে লিখতে হবে। যখন আপনি ক্লাসকে কল করবেন তখন কি করতে হবে, ডট দিয়ে ক্লাসের নামটা লিখে দিতে হবে, তাই না? ঠিক একইভাবে আমরা এক্সটার্নাল সিএসএস এও এই কাজটুকু করব। একটু খেয়াল করেন, দেখেন আমি এখন এক্সটার্নাল সিএসএস ইউজ করব, তাহলে আমার কি করতে হবে, একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করে নিতে হবে না? একটু দেখেন, এদিকে দেখেন সবাই, এখানে এসে আমাদের এখানে কি আছে, index.html আছে। এখন আমি চাচ্ছি কি করব, একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করব। ঠিক একইভাবে যেভাবে আমরা হচ্ছে html ফাইল ক্রিয়েট করেছি ওইভাবেই নিউ থেকে কোথায় যাব, টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা বলে দিব জাস্ট একটা style.css নামে ফাইল ক্রিয়েট করে নেব। দেখেন style ডট দিয়ে কি দিতে হবে, css, কারণ আমরা css ফাইল নিতেছি। যদি html হতো ডট দিয়ে html, আর যদি php হতো তাহলে ডট দিয়ে php, এরকম না? যদি জাভাস্ক্রিপ্ট হতো তাহলে ডট দিয়ে js, বুঝতে পারছেন? তো যেহেতু আমরা css ফাইল ক্রিয়েট করতেছি তাহলে কি করব, আমি style.css নামে ফাইলটাকে নিয়ে নেব। দেখেন আমাদের style.css নামে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ফাইলে আমরা কোড লিখব। দেখেন কিভাবে করব, আমি কোড লিখতে বারণ করছি আপনাদের। এখন রাইট বাটনে ক্লিক করে যাব হচ্ছে কোথায়, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে এসে দেখেন এটা হচ্ছে আমাদের কি HTML ফাইল, আর এটা হচ্ছে আমাদের কি CSS ফাইল। এখন এই CSS ফাইলটা আমি রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ করে রাখতে পারি। দেখেন দেখেন এখানে হবে হচ্ছে কি আমাদের HTML এর কোডগুলা, আর এখানে হবে কি আমাদের CSS এর কোডগুলা। তো এখন আমরা যেটা করব একটু খেয়াল করেন, দেখেন আমি বডিতে কি করতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ঠিক আছে? বডিতে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখন পর্যন্ত আমাদের বডিতে কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? নাই? আছে তো, হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নাই? ডিফল্ট ভাবে কি আছে এখানে, বডির মধ্যে হোয়াইট কালার দেয়া আছে। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি বলেন দেখি, চেঞ্জ করতে পারি। আমরা যা খুশি তাই দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, দেখেন আপনি CSS দিয়েই সেই কাজটা করবেন। আমরা HTML দিয়েও দেখেছি, BG কালার বলে একটা প্রপার্টি দিয়েছিলাম, তাই না? প্রপার্টি না, অ্যাট্রিবিউট দিয়েছিলাম। যেমন BG কালার ইকুয়াল দিয়ে আমরা যে কালার দিতাম সেই কালারই কি হতো, ব্যাকগ্রাউন্ডে চলে আসতো না? তো এখানে যদি আমরা এরকম কিছু দেই, এরকম কিছু দিলাম, আউটপুটে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসার কথা। এখন দেখেন চলে আসছে না ব্যাকগ্রাউন্ড কালারটা? আচ্ছা, এইটা দিলাম হচ্ছে আমরা কি দিয়ে, HTML এর অ্যাট্রিবিউট দিয়ে। বাট এইটাই আমি করব কি দিয়ে, এখন CSS দিয়ে। তো আমি CSS দিয়ে করতে গেলে কয় ভাবে করতে পারি, ইনলাইন দিয়েও করতে পারি, ইন্টারনালেও করতে পারি, আবার এক্সটার্নালেও করতে পারি। তো আমি এইটার জন্য ইনলাইন ইউজ করছি, এই দুটার জন্য কি করছি, ইন্টারনাল ইউজ করছি। এবার বডির জন্য আমি কি ইউজ করব, এক্সটার্নাল ইউজ করব। আমি চাইলে সবগুলোর জন্য কি করতে পারি,
এক্সটার্নালটা ইউজ করতে পারি, বাট শেখার জন্য আমি সবগুলো আজকে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা শুধুমাত্র এক্সটার্নালটাই দেখব, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি ইউজ হবে, ইন্টারনালটা ইউজ হবে। তো সেক্ষেত্রে এবার একটু খেয়াল করেন, দেখেন আমি যদি এই বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তো বডিতে আমি একটা ক্লাস দিয়ে ডট দিয়ে ক্লাসটাকে কল করে দিতে পারি, অথবা বডিতে একটা আমি আইডি দিয়ে সেই আইডিটাকে হ্যাশ দিয়ে কল করে দিতে পারি, অথবা সরাসরি বডি ট্যাগটাকে কল করে দিতে পারি। তো একটা HTML ফাইলে মেবি একটাই বডি ট্যাগ হয়, তাই না? তো এখানে আমি সরাসরি বডি ট্যাগটাকেই কল করে দিতে পারি, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। বাট এই যে H2, H1, P ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো অনেকগুলো হবে, তাই না? তো প্রত্যেকটাতেই যদি আমরা মানে সেম কাজ না করতে চাই, আলাদা আলাদা করে কাজ করার জন্য সেগুলো আমরা কি করে দিতে পারি, ক্লাস অথবা আইডি দিয়ে নাম রেখে দিয়ে সেইগুলোকে কল করে আবার কাজ করতে পারি, এরকম না বিষয়টা? তো এখন দেখেন আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, তাহলে বডি ট্যাগটাকে আমার কি করতে হবে, আগে কল করতে হবে না? তো বডিকে কল করলাম, দেন এই বডির ভিতরে আমি কি করব বলেন দেখি, ব্যাকগ্রাউন্ড দিব, তাই তো? তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি বললাম কয়টা প্রপার্টি আছে, 3টা প্রপার্টি আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে ইউজ করতে পারি। যদি আমি ইমেজ দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করব, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করব, অথবা ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ দুটো একসাথে দিতে চাচ্ছি, যে কোনো একটা দিতে পারি, তাহলে আমরা কোন প্রপার্টি ইউজ করব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করব। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে আমরা কালারও দিতে পারি আবার ইমেজও দিতে পারি, তাহলে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটাই ইউজ করব। দেখেন, তো ব্যাকগ্রাউন্ড দিয়ে কোলন দিয়ে আমি এখানে কি করব বলেন দেখি, একটা কালারের নাম বলে দিব, তাই তো? তো এখন পর্যন্ত কিন্তু আমাদের আউটপুটে কোনো কালার নাই, আছে? দেখেন ডিফল্ট যে কালারটা সেইটা আছে। তো আমি এখানে এসে যেটা করব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে চাচ্ছি, এরকমই মনে করেন ডি ডি ডি, দেয়া যাবে না? যাবে তো? তো দিয়ে দিলাম। দেখেন আউটপুটে এবার যেটা হবে, যখন আমি রান করব বডিতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। তো এখন কিন্তু আসতেছে না, আসতেছে? আসে? কি মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি কালারটা আসে? এখন পর্যন্ত হোয়াইট কালারই আছে, আপনি চেঞ্জ করে দেন, অন্য কোনো কালার দেন, দেখেন তবুও আসবে না। 000 দিলাম, এটা কিসের কালার বলেন দেখি, কালো কালারের উপর, ঠিক আছে? তবুও আসে না, দেখেছেন? এখন আসতেছে না কেন বলেন দেখি, কিছু একটা সেমিকোলন দেই নাই? সেমিকোলন দিলে আসবে শিওর? আচ্ছা দিলাম, সেমিকোলন দিলাম, দেখি আসে কিনা। আইডি কেন বলবো, আমি তো এখানে ট্যাগ কে কল করছি, আমি তো এখানে আচ্ছা এইরকমই হচ্ছে বিষয়টা। মনে করেন যে বিয়ে না করেই শ্বশুর বাড়িতে খাইতে গেছেন, তাহলে কি হবে, পিটাবে না ধরে? এরকম অবস্থা হয়েছে এখানে, দেখেন। হ্যাঁ পিটায় না? ও আচ্ছা আচ্ছা, তাই? তো খাইতে দিবে না, অ্যাটলিস্ট গেলেও খাইতে দিবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? গার্লফ্রেন্ড তো, তারপরে তো গার্লফ্রেন্ড নাকি? তো আগে তো আপনি কি করেছেন, ওনাকে চিনেছেন নাকি? মানে এমনি মানে ইচ্ছা হইছে কারো বাসায় গিয়ে বলছেন যে আপনি আমার শ্বশুর, এখন খাইতে দেন, খাইতে দেয়? হ্যাঁ, কোনো না কোনো একটা মাধ্যম তো আগে হইছে, তাই না? গার্লফ্রেন্ড হোক, বউ হোক, যাই হোক, কিছু একটা তো হইছে। তো তারপরে না কি হইছে, আপনি গিয়ে খাইতে পারতেছেন বা আপনি যাইতে পারতেছেন, তার আগে কিন্তু না। ঠিক একই ভাবে এখানে দেখেন, এখানে মনে করেন যে আপনি style.css ফাইলটা নিয়েছেন, তো এটার সঙ্গে HTML এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কোনো সম্পর্ক নাই এখন পর্যন্ত, কোনো সম্পর্ক, মানে একজন আরেকজনকে চিনে না আর কি। তো একজন আরেকজনকে আগে কি করাতে হবে, চেনাতে হবে, দেন তারা কি করবে, একজন আরেকজনের কাজ করে দিতে পারবে, তার আগে কিন্তু না, ঠিক আছে? তাহলে এই কাজটাই আমরা করবো। দেখেন এখানে হচ্ছে দুইটা ফাইল আলাদা আলাদা, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে কি style.css। দুজন কিন্তু কেউ কাউকে চিনে না, ঠিক আছে? তাহলে একজন আরেকজনকে আমরা কি করাই দিব, চেনায়া দিব। তো কিভাবে, এইটার সঙ্গে এটার একটা আমরা কি করে দিব, লিংক করে দিব। তো লিংক করার জন্য দেখেন যে আমরা এই হেডের ভিতরে এসে, আমরা হেডের ভিতরে এতদিন যা দেখে এসেছি সেটা ছিল কি টাইটেল ট্যাগ শুধু, আর কিছু দেখি নাই। বাট আজকে দেখলাম যে হচ্ছে হেডের ভিতরে আমরা কি করতে পারতেছি, স্টাইল ট্যাগ ইউজ করে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারতেছি। আবার এক্সটার্নাল সিএসএস এর যে লিংকটা হবে সেটাও কোথায় হবে, হেডের ভিতরে হবে। তো এটা আমি প্রথম দিনেই বলেছিলাম যে আমরা কি করতে পারি, হেডের ভিতরে টাইটেল ইউজ করতে পারি, এক্সটার্নাল সিএসএস ইউজ করতে পারি, আবার ইন্টারনাল সিএসএস টাকে ইউজ করতে পারি, তাই না? এরকম প্রথম দিনেই বলা হয়েছিল। তো এখন দেখেন, তখন শুধু শুনে আসছেন, এবার দেখেন যে ইউজ করে দেখেন যে কিভাবে হচ্ছে। তো
তো এক্সটার্নাল সিএসএস কে ইউজ করার জন্য লিংক করার জন্য আপনার যে ট্যাগটা আছে সেটার নাম হচ্ছে কি লিংক। আর লিংক ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটাকে শুরু করলে কি করার প্রয়োজন নাই, শেষ করার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন লিংক লিখলেই তো আর আমাদের কি হবে না, এই এক্সটার্নাল সিএসএস ফাইলটার লিংক হবে না, তাই না? এখানে আপনাকে যেটা করতে হবে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে? দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। যেমন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি করতে পারছিলাম, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার একটা লিংক তৈরি করে দিতে পারতেছিলাম, তাই না? আবার ইমেজ ট্যাগ দিয়ে আমরা কি করতে পারছি, বাইরের কোনো ইমেজকে আমরা এইচটিএমএল এ পেজে শো করাতে পারছি, তাই না? তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করছিলাম সেটার নাম কি ছিল, এস আর সি সোর্স, তাই তো? আচ্ছা, ইমেজের ক্ষেত্রে ছিল ওইটা। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি ছিল, এ এর ভিতরে যে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করছি সেটার নাম কি ছিল, হাইপার রেফারেন্স, তাই তো? এইচরেফ, তাই তো? তো এইচরেফ দিয়ে আমরা কি করছি, এক পেজ থেকে আরেক পেজের লিংক করে দিয়েছি। তো এখন দেখেন একটু খেয়াল করতে হবে আপনাকে, যখন আপনি হচ্ছে সিএসএস ফাইলে লিংক করবেন, মানে লিংক বলে যে ট্যাগটা আছে এটার ভিতরে আপনাকে ইউজ করতে হবে হাইপার রেফারেন্স, মানে এইচআরইএফ। এই অ্যাট্রিবিউট দিয়ে বলে দিতে হবে পাথটা, যে ফাইলে লিংক করতে চাচ্ছি সেটা কোথায় আছে। আবার অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, এই এইচরেফ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়েছে। বাট ইমেজের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, সোর্স। ঠিক একইভাবে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টকে যখন আপনি লিংক করবেন তখনও আপনার কি করতে হবে, এই সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তাহলে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টকে লিংক করার জন্য সোর্স, আর হচ্ছে ইমেজকে লিংক করার জন্য সোর্স। আর অ্যাঙ্কর ট্যাগের জন্য কি হাইপার রেফারেন্স, আর এক্সটার্নাল সিএসএস এর জন্য কি হাইপার রেফারেন্স। মানে লিংক ট্যাগের ভিতরে হাইপার রেফারেন্স, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে কি হাইপার রেফারেন্স, আর ইমেজ ট্যাগের ভিতরে হচ্ছে কি সোর্স। আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টকে ইউজ করার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট, ওই ট্যাগের ভিতরে হবে কি সোর্স। বুঝতে পারছেন? এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে এসে আমি ওই এক্সটার্নাল ফাইলটাকে লিংক করার আগে একটা রিলেশন তৈরি করে নিব। তো রিলেশন বলে একটা অ্যাট্রিবিউট আছে যেটার কাজ হচ্ছে আমরা এখানে রিলেশন স্টাইল শীট লিখে দিব, স্টাইল শীট, ঠিক আছে? রিলেশন স্টাইল শীট, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটটা আপনার কি করতে হবে, ইউজ করতে হবে এক্সটার্নাল সিএসএস ফাইলকে লিংক করার জন্য। এখন দেখেন এরপরে এসে যেটা করতে হবে, যে আপনি যে ফাইলটা লিংক করতে চাচ্ছেন সেই ফাইলটা কোথায় আছে সেই পাথটাকে আগে বলে দিতে হবে না? মানে শ্বশুর বাড়ি যাইতে গেলে তো আগে শ্বশুর বাড়ির রাস্তাটা চিনতে হবে আপনাকে, না চিনে কি যাইতে পারবেন? নাহলে ভুলভাল বাড়িতে গিয়ে ঢুকে পড়বেন, তাহলে আবার পিটুনি খাওয়া লাগবে। এইভাবে দেখেন যে এখানেও আমরা যেটা করব, এর পাথ, এর রাস্তাটা বলে দেওয়ার জন্য হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটাকে ইউজ করব। তো এখানে কাজ হবে যে এই ফাইলের সঙ্গে আমি কি করব, এই সিএসএস ফাইলের লিংক করব। লিংক করার জন্য কোন ফাইলের সঙ্গে অন্য কোন ফাইলের লিংক করার জন্য আমি একটা মানে বলে দিয়েছিলাম আপনাদের, যে সিস্টেম বলে দেওয়া হয়েছিল এইভাবে আপনি যে কোনো ফাইলের কি করতে পারবেন, লিংক করতে পারবেন। সেটা আমি বলেছি যে সেটা ইমেজ হতে পারে, সেটা সিএসএস হতে পারে, সেটা যে কোনো এক্সটার্নাল ফাইল হতে পারে। আমি বলেছিলাম যে ইমেজকে যেভাবে আপনারা লিংক করেছেন ঠিক সেম ভাবে এখানে কি করতে হবে, লিংকটা এখন করতে হবে। তো এবার একটু খেয়াল করেন, দেখেন লিংক ট্যাগের ভিতরে আমরা রিলেশন ইউজ করলাম, স্টাইল শীট, আর হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভিতরে এখন বলে দিব যে এই ফাইলটার পাথ, মানে সে কোথায় আছে। তো এইটা দেখতে গেলে আমি বলেছি যে যখন হচ্ছে এক ফাইলের সঙ্গে আরেক ফাইলের লিংক আপ করা হবে, লিংক করবেন, তখন ফার্স্ট দেখতে হবে যে ফাইলের সাথে এই কাজটা করতেছেন সে কোথায় আছে, তাই না? তো সে যেখানে আছে সেখানেই যদি আবার এই ফাইলটা থাকে তাহলে সরাসরি ফাইলের নামটা লিখে দিবেন। আর যদি এরকম না থাকে যে সে যেখানে আছে সেখানে যদি এ না থাকে, আবার ওখানে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকে আছে, তাহলে আগে ফোল্ডারের নাম তারপর ফাইলের নামটা দিতে হবে। আবার যদি এ যেখানে আছে সেখানে যদি এ না থাকে, আবার সেখানে যদি কোনো ফোল্ডারও না থাকে, বাইরে কোথাও থাকে, তাহলে আগে ফোল্ডারের ভিতর থেকে আমাদের বের হতে হবে, মানে ডাবল ডট স্ল্যাশ দিয়ে আগে বের হতে হবে, তাই না? তো এগুলো কিন্তু ইমেজের জন্য আমরা দেখেছিলাম, তাই তো? মনে আছে আপনাদের? ইমেজ যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে বলা হয়েছিল। এখন একটু খেয়াল করেন, দেখেন তো সেক্ষেত্রে এই ফাইলের লিংক আপ করতে গেলে এখানে পাথ কি হবে বলেন দেখি, কি লিখতে হবে? index.html। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? index.html কেন? এখানে তো style.css না মানে কোন যুক্তিতে index.html? সরি বুঝি নেই। আপনি কোন ফাইলে লিংক আপ করবেন বলেন? এই যে এটার না, style.css, এটাকে কার সাথে? এটার সাথে না? তাহলে এইটাকে যখন আপনি লিংক আপ করবেন আগে দেখতে হবে এটা কোথায় আছে, তাই না?
আর এটার সাথে এটা আছে কিনা সেটা দেখতে হবে। যদি সাথে থাকে সরাসরি এই ফাইলটার নাম লিখে দিতে হবে। আর যদি সাথে না থাকে, কোনো ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে ফোল্ডারের নাম স্ল্যাশ তারপর ফাইলের নাম। আর যদি ওখানে কোনো ফোল্ডারের ভিতরেও না থাকে, সাথেও না থাকে, বাইরে কোথাও থাকে, তাহলে ডাবল ডট স্ল্যাশ দিয়ে বের হতে হয়। এরকম ছিল না বিষয়টা? তো এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা যে এই সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করব, কার সঙ্গে করব? এটার সঙ্গে করব না? তাহলে একজন আরেকজনের সাথেই তো আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে এসে সরাসরি নামটা লিখে দিতে পারি, স্টাইল ডট সিএসএস, এরকম না? তাহলেই কিন্তু হয়ে যাবে। আউটপুটে দেখেন, একটু খেয়াল করেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে। অবস্থা খারাপ, ঠিক আছে? এরকম কালার দিলে মনে করেন যে হচ্ছে যে ভিজিটর, সে আসলে তো মনে করেন মানে একবার এসে বলবেন আর একবারই বেলতলায় যায়, আর আসছি না, তাই না? এরকম না যে তোমার ওয়েবসাইটে আর আমি আসতেছি না, বিষয়টা হবে এরকম যে এখানে এসে মনে করেন আমরা একটা সুন্দর কালার দিয়ে দিতে পারি, ডি ডি ডি। তো এখন দেখেন আউটপুটে এসে হালকা কালারের একটা কালার চলে আসবে, আসছে না? তো এখন আমার মনে হয় যে এই সিএসএস ফাইলের লিঙ্ক আপ এটার সঙ্গে হয়ে গেছে, যার কারণে সে কি করতেছে, কথা শুনতেছে, তাই তো? না হলে কি কথা শুনতো না। এই হলো অবস্থা। তো একটু খেয়াল করেন, দেখেন যে আমরা যখন লিঙ্ক আপ করলাম, তখন এই যে যেহেতু এটা এটার সঙ্গে ছিল, সরাসরি ফাইলের নামটা লিখে দিলাম। বাট যদি সিএসএস ফাইলটা এরকম কোথাও থাকতো, সিএসএস নামে একটা ফোল্ডার, তার ভিতরে আবার সিএসএস ফাইলটা আছে, তাহলে কি করতেন, লিঙ্ক আপটা কিভাবে করতেন? এখন কিন্তু পাবে না, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আর পাচ্ছে না, কারণ কি এখন সিএসএসটাকে সে খুঁজে পাচ্ছে না আর। এখন এই সিএসএস ফাইলটাকে সে কি করতে পারতেছে না, খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন, লিঙ্ক আপটা কিভাবে করতে হবে? ফোল্ডারের নাম স্ল্যাশ, আর ডাবল ডট স্ল্যাশ কে বলছে? আচ্ছা, ডাবল ডট স্ল্যাশ আর কেউ বলেনি? ডাবল ডট স্ল্যাশ এটাকে বাহির হওয়ার জন্য। হ্যাঁ, কেন, কোন যুক্তিতে ডাবল ডট স্ল্যাশ? এই যে এখানে আমরা দেখি, একটু খেয়াল করেন, এই ফাইলের সঙ্গে এই ফাইলের কি করব, লিঙ্ক আপ করব না, তাই না? তো সেক্ষেত্রে এখান থেকে আমার ওই ফাইল অবধি যাইতে গেলে কি করতে হচ্ছে, আগে একটা ফোল্ডারের ভিতরে যাইতে হচ্ছে না? সেই ফোল্ডারের নাম কি? সিএসএস। তো আমরা জানি কোন ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কোড কি, ফোল্ডারের নাম স্ল্যাশ। তাহলে আমরা এখানে এসে যেটা করব, সিএসএস ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে দেব, স্ল্যাশ, ঠিক আছে? এবার আবার পেয়ে যাবে, দেখেন, দেখেছেন আবার পাচ্ছে না? তো এইভাবে আপনাদের লিঙ্ক আপটা করতে হবে। এখন একটু খেয়াল করেন, দেখেন সেটা হলো যে আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন এই সমস্ত যে আমাদের ট্যাগ গুলো আছে, সবগুলোকেই কি করতে চাচ্ছি, একসাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে চাচ্ছি। সবগুলোকেই কি করব, একসাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে কিভাবে দিতে পারেন দেখেন। এখন আপনাদের নতুন একটা ট্যাগ শিখতে হবে, যে ট্যাগের নাম হচ্ছে ডিপ। কি নাম? ডিপ। ডিপ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আমি বলতেছি যে এখানে আমি ট্রিপল ডি কেন দিলাম, আবার কালারের নাম কেন দিব, মানে কালারের কোড, মানে কালার যে ভ্যালুটা দিবেন, হ্যাঁ কালার যে ভ্যালুটা দিবেন, এটা আবার কয়েকভাবে দেয়া যায়। যেমন সরাসরি কালারের নাম দিয়ে দেওয়া যায়, অথবা আরজিবি কালার, আপনারা নাম শুনেছেন তো, আরজিবি মানে রেড, গ্রিন, ব্লু। আবার সরাসরি হেক্সাডেসিমাল কালারের কোড লিখেও কালারটাকে দেয়া যায়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কালার যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলেই হবে, কোড দিয়ে দিলেও হবে, আরজিবি কালার দিয়ে দিলেও হবে, আবার সরাসরি কালারের নাম লিখে দিলেও হবে। তো এগুলো দেওয়ার পিছনে কিছু সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? যেমন কালারের কয়টা নাম লিখবেন, আপনি কয়টা নাম জানেন? কয়টা কালারের নাম জানেন বলেন? হ্যাঁ আবার এখানে যে হচ্ছে কালারের কোডটা লিখতেছেন, কয়টা কোড আমার মুখস্থ আছে, তাই না? 2-4টা। এমনকি এত কোড, মানে এত কালারের কোড কি আর মুখস্থ রাখা সম্ভব না। এটা সহজ উপায় আছে, ঠিক আছে? আমরা সেটা দিয়ে ইউজ করব। পিকজি বলে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে আপনি যে কোনো কালারের উপর হোভার করলে সেই কালারটা নিতে পারবেন, ঠিক আছে? আবার আপনি আরজিবি কালার যে ইউজ করবেন, হ্যাঁ আরজিবি কালারও তো আপনার মুখস্থ রাখা সম্ভব না, তাই না? সেটাও আপনি ওই পিকজি দিয়ে নিতে পারবেন। পিকজি বলে যে সফটওয়্যারটা আছে, সেটা আমি দেখাবো। তো এখন একটু খেয়াল করেন, আজকেই দেখাবো। তো এইখানে 15 মিনিট আছে আর নাকি? এখানে একটু খেয়াল করেন, দেখেন
আমরা এই যে সমস্ত যে ট্যাগগুলো আছে বডির ভিতরে এই সবগুলোকে আমরা কি করতে চাচ্ছি একসাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে একটা ডিপ ট্যাগ ইউজ করতে হবে, যেটা নর্মাল একটা ট্যাগ, মানে HTML এ অনেক ইউজ হয় যদিও বাট ডিপ ট্যাগ স্পেশালি কোনো কাজ করে দেয় না। যে ফন্ট সাইজকে বড় করে দেওয়া ছোট করে দেওয়া, যেমন H1 দিয়ে আমরা ফন্টকে কি করতে পারি বড় করতে পারি, P দিয়ে সেগুলোকে প্যারাগ্রাফ আকারে নিতে পারি, বাট ডিপ ট্যাগ এরকম কিছু করে না। সে জাস্ট কি করে ডিসপ্লেটাকে মানে পুরো নিয়ে নেয়, একাই নিয়ে নেয়, হ্যাঁ ডিসপ্লে ব্লক করে নেয় সে। আর বাকি যে কাজগুলো হবে সবগুলো আমরা ওই ডিপ ট্যাগে কি কি কাজ করব সবকিছু করব কোথায় CSS এ গিয়ে। যেমন ডিপ বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিভিশন, হ্যাঁ মনে করেন যে ঢাকা ডিভিশন বলতে কি বোঝাচ্ছে, পুরো এই যে ঢাকা ডিভিশনের ভিতরে আমরাও আছি এখন, তাই না? এখন মনে করেন যে বলা হলো যে ঢাকা ডিভিশন আর থাকবে না, ঠিক আছে, ঢাকা ডিভিশনে যা আছে সবকিছু আমরা কি করব উঠায়া দিব, মানে সবকিছু শেষ, ধ্বংস করে দেব। তার মানে পান্থপথ সিগন্যালও শেষ, ITQ সলিউশনও শেষ, পাশে যে BRB আছে, সমরিতা আছে, স্কয়ার আছে, সবকিছুই কি শেষ, তাই না? তো একসাথে আমরা কি করতে চাচ্ছি ঢাকা ডিভিশনকে শেষ করে দিতে চাচ্ছি। তাহলে পুরো ডিভিশনকে আমরা কি করতেছি ঢাকাটাকে বলতেছি যে ঢাকা শেষ, ঢাকাকে শেষ করে দিব, তাহলে ঢাকা শেষ, তাই না, ঢাকা ডিভিশন শেষ। বাট এখন যদি এরকম হয় যে ইন্ডিভিজুয়ালি আবার বলা হয় কি ঢাকা ডিভিশনে শুধুমাত্র ITQ সলিউশন শেষ, তাই না, বা পান্থপথ সিগন্যালে যা আছে সবকিছু শেষ, তাই তো, মানে এগুলোকে উঠাই দাও, তাহলে কি হবে শুধুমাত্র ঢাকা ডিভিশনের মধ্যে থেকে ওই পান্থপথ সিগন্যালের মধ্যে যা আছে সেগুলো উঠে যাবে, তাই তো। এখন মনে করেন যে এরকম কিছু একটা আমরা করতে চাচ্ছি, যে এতক্ষণ পর্যন্ত তো এই কি করলাম H1 এর ভিতরে একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার দিয়ে দিলাম, আবার H2 এর ভিতরে আবার এই H2 এর ভিতরে আলাদা আলাদা করে কিছু কাজ করলাম, বাট সবগুলোকে একসাথে নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে সবগুলোকে কি করতে পারি একটা ডিভিশনের মধ্যে রাখতে পারি না, হ্যাঁ, তো সেটাই হবে হচ্ছে কি ডিপ ট্যাগ। তো একটু খেয়াল করেন, দেখেন এই যে এই সমস্ত কিছুকে আমি কি করব একটা ট্যাগের ভিতরে নেব। দেখেন একটা ট্যাগ নিয়ে নিচ্ছি যেটার নাম হচ্ছে কি ডিপ ট্যাগ শুরু করলাম, আবার ডিপ ট্যাগটা শেষ করলাম, এর ভিতরে এসে যা ছিল সবকিছুকেই কি করব রেখে দিব, দেখেন দিয়ে দিলাম। এখন এই ডিপ ট্যাগটাকে যদি আমরা কল করি CSS এ, একটু খেয়াল করেন সবাই, এখানে আমি কি করতেছি ওই ডিপ ট্যাগটাকে কল করতেছি div, এটা কোনো ক্লাসও না, এটা কোনো কি না আইডিও না, এটা একটা ট্যাগ, সরাসরি ট্যাগ না। সরাসরি ট্যাগকে কল করতে গেলে কি করতে হয় ট্যাগের নাম ধরে কল করলেই হয়ে যায়, তাই তো। এখন এই ট্যাগটাকে কল করে আমি বলে দিচ্ছি যে এর একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন বলেন দেখি, ধরেন আমি দিচ্ছি হচ্ছে সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড। এখন আউটপুটে যদি আমি রান করি, খেয়াল করেন যে আমাদের ওই পুরো ডিপ ট্যাগটা যেটা ছিল সেটার ব্যাকগ্রাউন্ডে কি চলে আসছে একটা সাদা কালার চলে আসছে না, দেখেছেন, দেখা যায়, দেখা যাচ্ছে না, যাচ্ছে সাদা কালার দেখা যাচ্ছে। আবার এই যে এইটার মধ্যে ওইটার উপরে আবার এই ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এবং এই ব্যাকগ্রাউন্ড কালারের কিছু একটা ছিল, যার কারণে ওইটার উপরে আছে, আবার এর নিচে কিন্তু সাদা কালারটা আছে, বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য আরো ভালোভাবে, হ্যাঁ চার্জ হচ্ছে না। এখন দেখেন আমরা চাচ্ছি কি করতে, যে এই যে এই ডিপ ট্যাগের ভিতরে যে আমাদের কন্টেন্ট গুলো আছে সেগুলোকে একটু চাপায়া রাখতে, তাই তো। সেক্ষেত্রে এখানে এসে আমরা কি ইউজ করব, প্যাডিং ইউজ করব। প্যাডিং শুরু করলাম, দেখেন এখানে এসে প্যাডিং একটা অ্যাট্রিবিউট প্রপার্টি, তো প্রপার্টি লিখলেই কি করতে হবে, প্রপার্টির পরে ক্লোন দিয়ে তারপর তার ভ্যালুটাকে বলে দিতে হবে। তো ভ্যালুটা যদি আমি এরকম বলে দিই যে 40px, একটু খেয়াল করেন, দেখেন আমি কি দিলাম 40px দিয়ে দিলাম, তাহলে কি হবে প্যাডিং আমাদের চার দিক থেকে একটা প্যাডিং নিয়ে নিবে, দেখেছেন, এই যে উপর থেকে, রাইট থেকে, লেফট থেকে, আবার বটম থেকে চাপাইছে না ভিতরের দিকে। তো আমি বললাম যে হচ্ছে যেমন এক্সাম হলে আমরা কি করি আগে মার্জিন দিয়ে নেই, দিয়ে উপর থেকে বাদ দিয়ে দিই, তারপর কি করি আবার ভিতর থেকে কি করি চাপায়া লিখি। তো ভিতরে কতটুকু আমি চাপাবো সেটারই কাজ হচ্ছে কি দিয়ে, প্যাডিং দিয়ে। আর বাইরে থেকে আমি কি কোনো সরাইছি এটাকে, দেখেন দেখি উপর থেকে কি সরানো হয়েছে, বাদ দেওয়া হয়েছে, হয়নি। যদি উপর থেকে আমি সরাতে চাইতাম সেটা করতে গেলে আমাদের ইউজ করতে হইতো কি মার্জিন, আর যেহেতু ভিতর থেকে সরাবো, ভিতর থেকে চাপাবো, তাহলে ইউজ করব কি প্যাডিং, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করেন, দেখেন যখন আমি প্যাডিং দিলাম, প্যাডিং 40px দিয়ে দিলাম, তখন চারপাশেই পেয়ে গেল। এখন কেউ কেউ বলতে পারে যে আমার শুধু টপে দরকার, চারপাশে দরকার নাই, তাহলে কি করব, তাই না, তাহলে তো আর এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে না। একটু খেয়াল করেন, দেখেন টপে দেওয়ার জন্য জাস্ট আপনাকে এরকম করে বলে দিতে হবে যে প্যাডিং টপ, এটা একটা প্রপার্টি। তো প্যাডিং টপ দিয়ে আমি কি করতে পারবো, শুধুমাত্র
টপে প্যাডিংটা দিতে পারবো। দেখেন শুধুমাত্র টপে পেয়েছে না, খেয়াল করেছেন, শুধুমাত্র টপে, লেফটে রাইটে বা বটমে কি কোনো প্যাডিং আছে? নাই। তো এখন আপনি যদি আবার এরকম চান যে রাইটেও আপনার কি দরকার, একটা প্যাডিং দরকার, সেক্ষেত্রে কি করবেন খেয়াল করেন। দেখেন এখানে এসে আবার বলে দিলাম হচ্ছে প্যাডিং লেফট, ঠিক আছে, প্যাডিং লেফট, এখানে এসে বলে দিলাম হচ্ছে 30px, তাহলে কি হবে, লেফটে কত পাবে বলেন দেখি, 30px এর একটা প্যাডিং পাবে, দেখেছেন পেয়েছে। আচ্ছা, আবার এসে এখানে এসে মনে করেন যে বলে দিচ্ছেন হচ্ছে প্যাডিং রাইট, এখানে বলে দিলেন হচ্ছে 50px, আউটপুটে যান, দেখেন রাইটে একটা প্যাডিং পাবে, পেয়েছে। আচ্ছা, আবার বটমে দিতে গেলে কি ইউজ করতে পারেন, প্যাডিং বটম, এখানে ইউজ করব কি আমরা বলেন দেখি, ধরেন হচ্ছে 60px এরকম কিছু দিলাম, দেওয়ার পরে যদি আমি রান করি আউটপুটে দেখেন কিছু আসবে, চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমরা এই যে এখানে চারটা প্রপার্টি ইউজ করছি, মেবি চারটা না, প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, আবার কি প্যাডিং বটম। তো এই চারটা দিয়ে আমরা চারপাশে চার রকমের কি দিতে পারলাম, প্যাডিং দিতে পারলাম। এখন যদি এরকম হয় যে আমরা চারটাকে না দিয়ে একটা দিয়ে চারটার কাজ করব, একটা দিয়েই কি করব, চারটার কাজ করব, তো প্রথমেই দেখলাম আমরা কি প্যাডিং দেখলাম না, শুধুমাত্র প্যাডিং দিয়ে কি করতে পারি, চারটার কাজ একসাথে করতে পারি। বাট ওখানে প্যাডিং যখন হচ্ছে আমি কি করছি 40px দিয়ে দিয়েছি, তখন চারপাশেই কত পেয়েছে, 40px পেয়েছে। বাট আমার চারপাশে 40px দরকার নাই, উপরে আমার 40px, নিচে আমার 50px, রাইটে ধরেন হচ্ছে আমার 30px, আবার লেফটে ধরেন হচ্ছে 100px, এরকম দরকার। তখনও আমরা ওই প্যাডিং প্রপার্টিটাই ইউজ করতে পারবো, শুধুমাত্র প্যাডিং যেটা আছে সেটাই। এর জন্য আবার আমার প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম এতগুলো প্রপার্টি ইউজ করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন যে এইগুলো দিয়ে তো আমরা চারপাশে চার রকমের প্যাডিং দিলাম, এখন শুধুমাত্র প্যাডিং প্রপার্টিটা ইউজ করে দেখি আসলে দেয়া যায় কিনা। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মনে করেন এই অংশটুকুকে আমি কমেন্টস করে রাখতেছি, হ্যাঁ, সিএসএস এ কমেন্টস করতে হয় এরকম এইভাবে, হ্যাঁ, দেখেন এতটুকু আমাদের কি হয়েছে, কমেন্টস হয়ে গেছে। তার মানে এই কাজটুকু আর আউটপুটে কি করবে না, কোনো ইফেক্ট ফেলবে না বা কোনো কাজ করবে না আউটপুটে। দেখেন আউটপুটে মনে করেন যে এতটুকু নাই, এরকম একটা অবস্থা, আউটপুটে কোনো কাজ করতেছে না, কারণ কি ওইটাকে আমরা কিসের ভিতরে রাখছি, কমেন্টস করে রাখছি। সেক্ষেত্রে কমেন্টস করে রাখার কারণ কি, যে এটা আমি আপনাদেরকে দেখালাম, এটা দেখে যেন পরবর্তীতে বাসায় গিয়ে বুঝেন যে এটারও কাজ ছিল কিছু, ঠিক আছে। তো এখন এই চারটা কাজ আমরা একটা প্রপার্টি দিয়ে করব, সেই প্রপার্টিটার নাম কি বলেন দেখি, প্যাডিং, তাই না? প্যাডিং দিয়ে আমরা কি করতে পারবো, ওই যে উপরে যে প্যাডিং টপ দিলাম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম দিলাম, সেই চারটা কাজ শুধুমাত্র প্যাডিং প্রপার্টিটা ইউজ করে আমরা কি করতে পারবো। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এখানে এসে চারটা কাজ করার জন্য আমার চারটা ভ্যালু সেট করে দিতে হবে, 0px 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 এরকম কিছু দিলাম, সবই 0, ঠিক আছে। আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ কি সবই 0। এখন একটু খেয়াল করেন, দেখেন যে এখানে যে আমি চারটা দিলাম, আসলে চারটা চার পাশে নিবে, কোনটা কোন পাশে নিবে বলেন দেখি, রাইট লেফট টপ বটম এরকম, হ্যাঁ, সচরাচর রাইট থেকে শুরু হওয়ার কথা, কেন রাইট থেকে, কেন লেফট থেকে শুরু হওয়ার কথা, লেফট রাইট টপ বটম, এরকম হবে না আসলে। খেয়াল করেন, দেখেন হবে না, এটা হবে হচ্ছে টপ থেকে শুরু হবে। এবার বলেন টপ থেকে শুরু হলে কোন দিক দিয়ে যাবে, টপ বটম, এরকম করবেন। কি হবে, টপ থেকে টপ রাইট, হ্যাঁ ঠিক আছে, বটম লেফট, আচ্ছা এবার ঠিক আছে, টপ রাইট বটম লেফট, মানে এটা হবে হচ্ছে কি ক্লকওয়াইজ, ঠিক আছে। মানে সে 12 থেকে শুরু করবে, 3 6 9, ঠিক আছে। তার মানে কি 12 টপে আছে, 3 আছে কোথায়, রাইটে, তারপর হচ্ছে কি 6 9, হ্যাঁ বটম, হ্যাঁ সেটাই তো বললাম যে টপ রাইট বটম কি লেফট, এরকম বিষয়টা।
তো একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আমাদের এই প্রথমটা এটা কি হবে, টপ হবে, পরেরটা কি হবে, রাইট, পরেরটা হবে কি, বটম, আর পরেরটা কি হবে, লেফট। এখন দেখেন যে আদৌ কথাগুলো সত্যি কিনা একটু চেক করে আসি আমরা। দেখেন এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করি, আপনাদের ইন্সপেক্ট করে দেখানো হয়েছিল না, এর আগে দেখানো হয়েছিল না, মনে নাই? আপনাদের ইন্সপেক্ট দেখানো হয়েছে কিনা যে এইভাবে আমরা কোড দেখতে পারি যে আসলে এই যে এইটার জন্য কি কোড লিখে রাখা আছে, পারি না? তো এটা দেখানো হয়েছিল। দেখেন এখানে থাকতেছে হচ্ছে আমার HTML এর কোডগুলা, আর এখানে থাকতেছে কি আমাদের CSS এর কোডগুলা। তো CSS এ এখানে আমাদের কি আছে দেখেন, প্যাডিং কি করা আছে, 0px 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 আবার 0px। তো এখন এই যে এইটা আমি বললাম কি, এটা কোন দিক থেকে নিবে, টপ থেকে নিবে না, টপ থেকে নিবে। তো একটু বাড়ায়া দেখেন যে আদৌ টপ থেকে নিচ্ছে কিনা, দেখেছেন? টপ থেকেই নিচ্ছে। তো এরকম কিছু দিলাম। আবার এটা কোন দিক থেকে নিবে বলেন দেখি, রাইট থেকে, দেখেন নিচ্ছে, এটা রাইট। আচ্ছা পরেরটা কোন দিক থেকে নেবে, বটম থেকে, তাই তো? তারপরেরটা লেফট, দেখেছেন? এইভাবে আমরা কি করতে পারতেছি, টপে দিতে পারতেছি, আবার রাইটে, বটমে, আবার লেফটে। হ্যাঁ, একটা প্রপার্টি দিয়ে আমরা চারটার কাজ করতে পারলাম না এখন? শুধুমাত্র প্যাডিং দিয়ে কি করতে পারলাম, টপে, তারপর হচ্ছে রাইটে, বটমে, আবার লেফটে। এটা দেওয়ার জন্য আবার টপ মানে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট এগুলো লেখার প্রয়োজন হয় নাই। ঠিক আছে, একটু খেয়াল করেন। দেখেন এই অংশটুকুকে জাস্ট আমরা এখানে যে লিখলাম, এখানে তো আমাদের টেম্পোরারি চেঞ্জ হলো, তাই না? এটা কিন্তু আদৌ আমাদের কোডে কোনো ইফেক্ট ফেলবে না, বা রিফ্রেশ করলে এটা চলে যাবে। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন। একটু দেখেন, আবার রিফ্রেশ করি, আবার থাকতেছে না, চলে যাচ্ছে, তাই না? কারণ কি এখানে জাস্ট আমরা কি করতে পারতেছি, মানে দেখতে পারতেছি যে এতটুকু দিলে আমার পারফেক্ট, বা এতটুকু আমার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে এসে দেখেন ওই যে যা দিয়ে আসছিলাম সেই কোডটুকুকে এখানে রেখে দিতে পারি। এখানে রেখে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আউটপুটে যদি যাই রান করি, তাহলে ওই যে যেটা দিয়েছিলাম সেটা পেয়ে যাবে। দেখেছেন, পেয়েছে? আচ্ছা, এটা হলো কিসের কাজ গেল, আমাদের প্যাডিং এর কাজ চলে গেল। প্যাডিং এর ভিতরে আবার এরকম থাকতে পারে, একটু খেয়াল করেন। এতটুকু অংশ আবার আমি কমেন্টস এর ভিতরে রেখে দিচ্ছি, তাহলে কিছুই নাই, কোনো কাজই হবে না, আবার আগের অবস্থায়। একটু খেয়াল করেন। এবার দেখেন, এবার মনে করেন আবার আমি প্যাডিং প্রপার্টি নিচ্ছি, প্যাডিং নেওয়ার পরে এখানে এরকম দিয়ে দিলাম 0px 0px। ঠিক আছে, দুইটা দিই, একটা দিই, চারটা দিই, কাজ হবে কয়টার, চারটারই হবে। প্যাডিং প্রপার্টি দিয়ে কি হবে, চারটারই কাজ হবে, টপ, রাইট, বটম, লেফট, চারটারই কাজ হবে। যখন আপনি দুইটা দিচ্ছেন, একটু খেয়াল করেন, যখন আমি প্যাডিং কি দিলাম 0px আবার 0px, তো এক্ষেত্রে আপনাকে বলতে হবে যে কোনটা কোন দিকে পাবে, বলেন দেখি। চারটার কাজই হবে, তার মানে একটাকে দুইটার কাজ করতে হবে। প্রথমটা কি হবে আর পরেরটা কি হবে, হ্যাঁ? লেফট রাইট, রাইট। প্রথমটা হবে আমাদের কি, টপ আর বটম, আর পরেরটা কি হবে, লেফট আর রাইট, তাই তো? এরকম না বিষয়টা? তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন যে এখানে আমি প্যাডিং দিলাম 0px, তাহলে এটা টপ বটমে পাবে। এখন আউটপুটে যান, দেখেন আউটপুটে কিছুই নাই, যে আদৌ ওটা টপ বটম কিনে একটু দেখে আসি আমরা। ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, করে এখানে এসে কোথায় যাব, আমাদের এই ডিবের ভিতরে, তাই তো? এই ডিবের জন্য দেয়া ছিল না, কন্ট্রোল এস, এই তো আসছে। এখন এখানে এসে এটা আমাদের কি, টপ বটম, তাহলে দেখেন আমি দিচ্ছি, দেখেন টপ বটমে বাড়তেছে, হ্যাঁ? আবার পরেরটা আমাদের কি, লেফট রাইট, তাহলে আবার দিতেছি, দেখেন লেফট রাইটে কি চাপাচ্ছে ভিতরের দিকে, এই যে এই অবস্থা হচ্ছে, দেখেন। হ্যাঁ, একটা দিলে আবার সব দিক থেকেই কমে আসবে। একটা তো প্রথমেই দেখালাম, যখন আমি প্রথমে একটা দিলাম প্যাডিং দিয়ে 40px, তখন চার দিক থেকে কত নিয়েছে, 40px নিয়েছে। ঠিক আছে, তো এবার বিষয়টা মেবি আপনারা ক্লিয়ার, তাই না? 40px আর এখানে দিলাম হচ্ছে কি 30px। তাহলে আমরা এইভাবে প্যাডিং দিয়ে নিতে পারি। ঠিক আছে, আর মার্জিনটাও কি তাহলে সেম,
আপনি যে এখানে প্যাডিং টপ দেখলেন, প্যাডিং রাইট দেখলেন, প্যাডিং বটম দেখলেন, আবার কি দেখলেন, প্যাডিং লেফট, তিনটা দিলে কি রেজাল্ট আসবে? তিনটা দিলেও ওই চারটারই কাজ করবে, তিনটা দিলেও কি করবে, চারটারই কাজ করবে, বুঝতে পারছেন? একটা দিলেও চারটারই, চারটা দিলেও চারটারই, দুইটা দিলেও চারটারই, ঠিক আছে? তিনটা একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, তিনটা একটু ডিফারেন্স, ঠিক আছে, মানে তিনটা সচরাচর কম ইউজ হয়। তো সেক্ষেত্রে দেখেন যে আপনি তিনটা দিলেও চারটারই কাজ হবে আর কি। হ্যাঁ, দিয়ে দেখেন, এটা সমস্যা নেই। তো এখন দেখেন, এখন আমরা যেটা করব সেটা হলো যে মার্জিনটাকে একটু ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, মার্জিন ইউজ করার আগে আপনারা একটু খেয়াল করেন এদিকে ভাই সবাই, এই যে ডিপ ট্যাগ আমরা যেটা নিয়েছি, এটার একটা উইড আছে না? কত বলেন দেখি? আমরা কি উইড কি মানে ফিক্সড করে দিয়েছি যে এর এত উইড হবে? যখন আমরা ফিক্সড করে দেই নাই, তখন কি হচ্ছে, সে ডিফল্ট ভাবে পুরো বডির উইডটা সে নিয়ে নিচ্ছে, মানে 100% উইড পাচ্ছে। এখন যদি আমি ফিক্সড করে এটাকে এই যে এখান থেকে শুরু করে এই জায়গা অবধি নিতে চাই, তাহলে নিতে পারবো না? তাহলে নিতে পারবো। দেখেন, এই ডিপ ট্যাগের ভিতরে এসে আমরা একটা উইড বলে দিতে পারি। হ্যাঁ, উইড ধরেন আমি বলে দিলাম হচ্ছে 700 TX। এখন যদি আমি রান করি, দেখেন খেয়াল করেন, এই যে আমাদের উইডটা কমে গেছে না? দেখেছেন কমে গেছে? মানে উইডটা আগে কি ছিল, ডিফল্ট ভাবে একদম কোথায় ছিল, 100% ছিল, মানে পুরো বডি জুড়ে ছিল। বাট এখন আমি কি করলাম, এখন আমি কমায়া দিলাম। এবার একটু খেয়াল করেন, দেখেন এটাকে যদি আমি মার্জিন দিতে চাই, এটাকে যদি আমি কি করতে চাই, মার্জিন দিতে চাই, মানে টপে মার্জিন দিব, আবার কি করব, লেফটে মার্জিন দিব, আবার বটমে মার্জিন দিব, তাহলে কিভাবে দিতে পারি একটু খেয়াল করেন। দেখেন মার্জিন টপ কি হবে এবার বলেন দেখি, আউটপুটে, আউটপুটে কি হবে, টপে মার্জিন হয়ে যাবে। টপে মার্জিন হয়ে যাবে। তার মানে কি হবে, এটা কি হবে, এই যে এইটাকে তো আমরা মার্জিন দিয়ে দিলাম, তাই না? তো এটাকে যখন আমি মার্জিন দিই, যখন প্যাডিং দিচ্ছি তখন ভিতরের দিকে চাপাচ্ছে, আর যখন আমি মার্জিন দিব তার মানে কি, সে বাইরে থেকে সরাবে। বাইরে থেকে সরাবে বলতে এরকম না, দেখেছেন? তাহলে মার্জিন কি প্যাডিং কি ক্লিয়ার আপনারা? মার্জিনটা কি করবে, বাইরে থেকে সরাবে, আর প্যাডিংটা কি করবে, ভিতর থেকে চাপাবে। তো এটাই হলো পার্থক্য। বাট আমরা মার্জিন যেমন হচ্ছে মার্জিন টপ, মার্জিন কি করছি, লেফট রাইট, না প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম ইউজ করছি না? ঠিক একইভাবে আমরা কি করতে পারবো, আবার মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এগুলা ইউজ করতে পারবো। সেম কাজ, ওইটা কি করে, প্যাডিং শুধু ভিতরে চাপায় আর মার্জিন বাইরে থেকে সরায়। বুঝতে পারছেন? তো বাসায় গিয়ে এগুলা প্র্যাকটিস করেন। কালারের একটা কি যেন দেখাচ্ছিল? নেক্সট ক্লাসে দেখাবো, এটা সমস্যা নেই।